হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তো কে কে আসছো একটু জানাও দেখি সবাইকে। আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। এন্ড সবাই তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও এন্ড সবকিছু ঠিক আছে কিনা এটা একটু দ্রুত জানাবো। আর কে কোথা থেকে ক্লাস করতেছো একটু দ্রুত জানাবো, আমরা দ্রুত শুরু করে দেবো। হ্যাঁ, আর সবাই কি করো, ক্লাসটা শেয়ার করে দাও। এন্ড আমরা আগের ক্লাসে আমরা আজকের ক্লাসে এই পর্যন্ত শেষ করছিলাম, মোটামুটি 80টা স্লাইড শেষ করছিলাম। যারা আগের গুলা করছো তারা তো জানোই, আর যারা করো নাই তারা অবশ্যই কি করবা, আগের ক্লাসটা এই ক্লাসটা করার পরে ওই ক্লাসটা করে নেবে। তাহলে তোমার কাছে হচ্ছে অ্যাডমিশনে যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে তোমার সবগুলো আয়ত্তে চলে আসবে। তো সবাই একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, বুঝছো? সবাই একটু দ্রুত জানাবা যে সবকিছু ঠিক আছে কিনা। এন্ড সবাই কি করো, যারা যারা ক্লাসে জয়েন হয়েছো সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম। এন্ড তোমরা সবাই কেমন আছো? এন্ড সবার প্রিপারেশন কেমন চলতেছে? এন্ড আমি তো জানি না কে কোন ব্যাচ থেকে ক্লাস করতেছো, একটু জানাও দেখি কমেন্ট করে যে কে কোন ব্যাচের আছো। হ্যাঁ, আমি আগেই বলি আজকে আমরা চেষ্টা করব কাজক্ষমতা শক্তির 130টা এমসিকিউ, পাশাপাশি এখন থেকে হচ্ছে কি কাজক্ষমতা শক্তির 100, দেখো কাজক্ষমতা শক্তির কি হচ্ছে, কাজ ক্ষমতা সত্যি 130টা, এখনো মোটামুটি অনেকগুলো স্লাইড বাকি আছে। আর তারপরে হচ্ছে আমরা যদি পারি অবিকাশ এবং মহাকর্ষের কি 80টা এমসিকিউ সলভ করবো। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানাও সবকিছু ঠিক আছে কিনা। আর সবাই কি করে দাও, ক্লাসটা নিজেদের আইডিতে একটু কষ্ট করে শেয়ার করে দাও এবং সবাই একটু শেয়ার করে জানাও যে তোমাদের শেয়ার করা হয়েছে কিনা। ওকে, তা আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, তার আগে তোমাদেরকে আমি একটা এমসিকিউ দিয়ে দেই, তাহলে তোমরা ক্লিয়ারলি আনসার করতে পারো। And আজকের ক্লাসে আমাদের লাস্ট এমসিকিউ ছিল কোনটা? এটা আমাদের লাস্ট এমসিকিউ ছিল, তাই না? আজকের ক্লাসে আমাদের এটা লাস্ট এমসিকিউ ছিল, এটাই ছিল আমাদের আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ। আমরা যখন সকালে করেছিলাম তখন এটা ছিল। তোমরা কষ্ট করে এই প্রশ্নটার আনসার করো। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তো তোমরা তো এটা পারবে আশা করি, কারণ এগুলো তোমাদের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। তো এই প্রশ্নটা দ্রুত আনসার করো। আমি ওই পর্যন্ত একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি। আমি জানি তোমরা এগুলো পারো, তারপরেও সবাই কি করবা, এটা কি করো, আনসার করো। ওকে, তো কে কে ক্লাস করতেছো একটু জানাও দেখি। and সবাই যারা আছো আমি আশা করব তোমাদের আশেপাশে যারা এসএসসি 25 ব্যাচ, এসএসসি 25 ব্যাচ এবং এইচএসসি যারা আছো, এসএসসি 24 যারা এখন অ্যাডমিশন দিবে, এইচএসসি 23,
তোমরা সবাইকে কি করতে পারো, এই ক্লাসে মেনশন করে দিতে পারো। সবার জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, তোমরাও ক্লাসটা শেয়ার করো। আরেকটা কথা বলি, তোমরা যদি ক্লাসে বেশি পরিমাণ মানুষ থাকো, আমি চেষ্টা করবো তোমাদের যে শর্ট সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার একদম কোশ্চেন ব্যাংক, পুরাটাই কোশ্চেন ব্যাংক, দুইটা তিনটা বই হচ্ছে কি এক্সপ্রেস সিরিজ এবং কি হচ্ছে উদ্ভাসের সবগুলো প্রশ্ন সমাধান করে দিই। তো তোমাদের হচ্ছে ডিপেন্ড করবে, এই 20 দিন যদি তুমি আমার সাথে থাকো, আশা করি তোমাকে আমি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ফিজিক্স এবং ম্যাথ থেকে যতটুকু প্রয়োজন সেটুকু আমি কভার করে দিতে পারবো। তো ক্লাসটা করো দেখি, কে কে ক্লাসে জয়েন হয়েছে একটু ক্লাসটা শেয়ার করে দিই। And আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, যে তোমরা একটু ক্লাসগুলো শেয়ার করে নাও। ওকে, এই প্রশ্নটার আনসার করে বলছে 20 গ্রাম বড় একটি বস্তু, 20 গ্রাম বড় একটি বস্তু, এখানে বলছে একটি বস্তু হবে, এটা হচ্ছে একটি বস্তু যার ব্যাগ বলছে কত 4i প্লাস 5i প্লাস 6k মিটার পার সেকেন্ড হলে এর গতি শক্তি কোনটি হবে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসছে কত 2021 এবং 18-19 সালে একসাথে দুইবার আসছে। তো লেখা তো দেখা যায় তাই না? তো একটু দ্রুত সবাই আনসার করো। আর হচ্ছে সবাই কি করো, ক্লাসটা শেয়ার করে একটু জানাও যে ক্লাস শেয়ার করা হয়েছে সবার। ওকে, আসো, অনেকে আনসার করছো, শেয়ার ডান ভাইয়া। ওকে, অনেকে আনসার করে ফেলছো, যারা আগে ক্লাস করছে তারা মোটামুটি সবাই আনসার করছে। আচ্ছা, আমি এটা আনসার করব। আমি প্রশ্নটা দেখো, আমাদের কি বলছে, আমাদের বলছে গতি শক্তি বের করো। এখানে আমরা 20 বলছে, আমি গতি শক্তির সূত্র কি পড়ছি, গতি শক্তির কে ইকুয়াল টু কত, হাফ এম বি স্কোয়ার। এখন বি স্কোয়ার মানে কি, এটা ব্যাগের মান বোঝায়, বি মানে ব্যাগের মান, বি কত বলো তো, বি বলছে 20, সরি আমাদের কত 1/2 ইন্টু কত আসবে 20। এখন এই বি মানে কত, এই ভেক্টরটার মান একটা একক ভেক্টর, বা যদি একটা ভেক্টর থাকে ভেক্টরের মান বের করতে হয় না? তো এই ভেক্টরের মানটা কিভাবে বের করো, আমরা এটার মানটা বের করতে পারি। নর্মালি দেখো বি ইকুয়াল টু কত লিখতে পারবো, বি ইকুয়াল টু রুট ওভার 5 এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার কত 16, প্লাস 5 এর উপর স্কোয়ার কত 25, প্লাস 6 এর উপর এক্স স্কোয়ার কত আসে, সেটা আসে গিয়ে হচ্ছে 36। তাহলে তুমি কত পাবে, এখানে তুমি যোগ করো, তাহলে তুমি কি আছে 41 আর রুট ওভার কত 11, 17, 17 7 আর হচ্ছে কত 6, তার মানে কত 377। আমাদের এখানে বি স্কোয়ার আছে, দেখো তো বি স্কোয়ার মানে স্কোয়ার করে দাও, তাহলে তুমি কি পাবা, স্কোয়ার করলে কত পাবা রুট ওভার কত 77। তাহলে আমি এতটুকু পাইলাম, তাহলে এখানে বসাই দাও 77, এখানে কাটাকাটি করো কত 10। তাহলে এই পাশে কয়টা শূন্য আছে, একটা শূন্য, বসাবা সাতকে কত 7, 7 এত, বুঝছো? এটা হচ্ছে আনসার। এই প্রথম প্রশ্নের আনসার হচ্ছে এইটুকু। আর তোমরা এগুলো জানো এবং সবাই কি করবা, দ্রুত আনসার করবে। আমি প্রত্যেকটা প্রশ্ন তোমার হাতে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তোমরা কিভাবে করবা সেগুলো আমি দেখাই দিব। তো সবার ক্লিয়ার হয়েছে, একটু জানাও যে সবার ক্লিয়ার হয়েছে কিনা। এখন এই প্রশ্নটা আসছে খুলনা বিশ্ববিদ্যালয়, যারা খুলনাতে পরীক্ষা দিবা তাদের জন্য। দেখো কি বলছে, দ্রুত আনসার করবা সবাই, প্রত্যেকজন মানুষ যারা আছো। আর হ্যাঁ, আমি দেখতে চাই তোমাদের তো সবারই বন্ধু বান্ধব আছে না, তাই না? সবাই কি করো, তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, দ্রুত মেনশন করে দাও, যাতে তোমার বন্ধুরা ক্লাসটা করতে পারে। হ্যাঁ, ক্লাসের পিডিএফ থাকে, তবে যদি তোমাদের কি করো, যদি শেয়ার এবং মেনশন এবং কমেন্ট বেশি থাকে যার, তাদেরকে আমি দিব। ধরো সবার ক্ষেত্রে যারা শেয়ার করবা মেনশন করবা তাদেরকে আমি ক্লাসের পিডিএফ পুরোটাই দিয়ে দিব। ওকে, দেখো এখানে প্রশ্নটা আমাদের কি বলছে, যে বলছে একটি গুলির ব্যাগ দ্বিগুণ করলে হলে এর গতিশক্তি কত গুণ হবে। আমরা গুলির ব্যাগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে, আমরা এটা সম্পর্ক পড়ছিলাম না, কে ইকুয়াল টু কত পড়ছি, হাফ এম কত বি স্কোয়ার। এই গুলির বরটা ধ্রুবক, তাহলে আমরা কত কে প্রফেশনাল কত বি স্কোয়ার। এখান থেকে আমি সকালের ক্লাসে আমি একটা নর্মাল থিওরি লিখে দিয়েছিলাম, যে কে 1/a2 ইকুয়াল কত, যে বি 1 স্কোয়ার ডিভাইডেড বাই কত
বি টু স্কোয়ার, এরকম একটা সূত্র লিখে দিচ্ছিলাম, যারা জানো তারা তো হলে। ধরো আমরা বস্তুর গতিশক্তি যদি m1 k1 হয়, তখন ব্যাগটা কি হবে b1, আর গতিশক্তি যদি k2 হয়, ব্যাগটা কত হবে b2। এখন আমি কি বলছি দেখো, বস্তুটা আমরা নর্মালি চিন্তা করি, ব্যাগটা কি করা হয়েছে, আগেরটা দ্বিগুণ করা হয়েছে, আগেরটার কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তাহলে নর্মালি চিন্তা করো আমরা কত, k2 ডিভাইডেড বাই কত, k1। দেখো আমরা b2 ডিভাইডেড বাই কত, b2 স্কয়ার ডিভাইডেড বাই কত, b1 স্কয়ার। এখন b1 কত, ধরে নাও আমরা প্রথম অবস্থায় গুলির ব্যাগটা ছিল কত, b, b1 সমান কত, b, তাহলে আমরা b2 সমান কত বাবা, 2b। তো এখানে বসাবা, ক্যালকুলেশন করবা, চলে আসবে। তাহলে k2 ডিভাইডেড বাই কত, k1 ইকুয়াল টু, তাহলে 2b স্কয়ার ডিভাইডেড বাই কত, বি স্কয়ার। এই বি স্কয়ার এখানে বি স্কয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে কত, 4। তাহলে আমরা কত পাবো, k2 বাই k1 ইকুয়াল কত, 4। তাহলে আমরা এখানে কত পাবো, k2 ইকুয়াল কত, 4 k1। এইটুকু তোমার আনসার। এখন কথা হলো, তুমি তো এটা পরীক্ষার হলে এতটুকু সময় পাবা না, তাই না? বুঝছো, পরীক্ষার হলে তো তুমি এতটুকু সময় পাবা না, কখনো পাবা, পাবা না। এখন তোমার নর্মাল কেসটা কি, দেখো আমরা গতিশক্তি সূত্র কি, প্রপোর্শনাল কত, বি স্কয়ার, এইটা দেখো আমাদের। এখন এটা হচ্ছে নর্মাল সূত্র, তাই আমি ধরো পরবর্তী গতিশক্তি কত, কে ড্যাশ, আমরা কি করছি, এই ব্যাগটার আমরা কিছু দ্বিগুণ করে দিছি, তাহলে কত, 2b হোল স্কয়ার। তাহলে তুমি কি পাইতেছো, কে ড্যাশ প্রপোর্শনাল কত, 4 বি স্কয়ার। এই বি স্কয়ারের পরিবর্তে কি আগের বিটা লিখতে পারো না, কে ড্যাশ ইকুয়াল কত, 4k। এটা আনসার, আগেরটার কত গুণ, 4 গুণ। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে বি নাম্বারটা। কারণ সবাই আনসার করবা প্রত্যেকটা, হ্যাঁ, বুঝছো সবাই? আসো দেখো, এটা খুব একটা মজার একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুব মজার একটা প্রশ্ন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। কি বলছে দেখো, ওকে। আরে বলো তো এই প্রশ্নটার আনসার কি হবে? ওকে, দেখো আমাদের কি বলছে, এটা আমি একটু থিওরিটিক্যালি বুঝাবো। দেখো একটি রাইফেল এর গুলি একটি তক্তা ব্যাট করতে পারে, এবং কি এরকম 4টি তক্তা ব্যাট করতে তার কতটুকু গুলির ব্যাগ বৃদ্ধি করতে হবে, আসলে এটা একটু বোঝাই। এটা একটা রাইফেল, একটা তক্তা আছে, তাই না? ধর এই একটা তক্তা ব্যাট করতে, ধরো আমরা বি1 ব্যাগে একটা তক্তা ব্যাট করতে তার গতিশক্তি কত লাগে, হাফ কে এম বি স্কয়ার, এতটুকু লাগে। তাহলে আমি নর্মালি চিন্তা করো, আমি এন গুণ এন সংখ্যক তক্তা ব্যাট করবো, কয়টা তক্তা, আমরা এন সংখ্যক তক্তা ব্যাট করবো। তাহলে একটা তক্তা ব্যাট করতে আমাদের কতটুকু প্রয়োজন গতিশক্তি, তাহলে হাফ এম বি স্কয়ার। এটা সমান কত, একটা তক্তা ব্যাট করতে পারে। তাহলে দেখো একটি তক্তা ব্যাট করে, এখন ধরো আমি এন সংখ্যক তক্তা ব্যাট করতে গেলে, তাহলে আমি নর্মালি সূত্রটা আমি একটা শর্টকাট আনবো, তার জন্য আমি এটুকু বুঝাইতেছি, বুঝছো? এটুকু একটু মাথায় রেখো, আমি এটা একটা শর্টকাট বুঝাবো। তাহলে ধরো আমি এন সংখ্যক তক্তা ব্যাট করতে আমাদের কতটুকু তক্তা প্রয়োজন হয়, ধরো আমাদের এনটি তক্তা ব্যাট করতে আমাদের গতিশক্তি কত, গতিশক্তি প্রয়োজন হয়ে গিয়ে হচ্ছে হাফ এন, হাফ কত, এম এন বি স্কয়ার, এন বি স্কয়ার, এতটুকু সব তক্তা প্রয়োজন। তাহলে একটা আর এখানে কয়টা, এন। তাহলে আমাদের এইখান থেকে নর্মাল কেসটা হচ্ছে কি, এটা এটা দ্বারা কি ভাগ করে দিবা, জাস্ট নর্মালি ভাগ করলে কি পাবা তুমি, এখান থেকে তো কতটি তক্তা হয়, তো সেই ক্ষেত্রে শর্তটা হচ্ছে, দেখো আচ্ছা এটা আমি একটু বুঝাই। দেখো আমি এন সংখ্যক তক্তা ব্যাট করতে, আমাদের এন সংখ্যক তক্তা ব্যাট করতে গতিশক্তি কত লাগে, সংখ্যা ব্যাট করতে ব্যাক লাগে প্রয়োজন কত, বি ইন্টু বি ড্যাশ সমান কত, এম স্কোয়ার বি, এতগুলা।
তাহলে আমাদের একটা তত্ত্ব বেদ করতে আছে। এই টপিকটা একটু পরে বুঝি, আমার মাথায় কেন জানি লাগতেছে। হ্যাঁ, এটা একটু পরে বুঝাচ্ছি। এটা দেখো, ওইটা ওইটা আমি একটু পরে বুঝাই দিতেছি, আমার মাথায় লাগতেছে কেন জানি বুঝতেছি না। দেখ দেখো, এখানে কি বলছে, একটা রাইফেলের গুলির ব্যাগ দ্বিগুণ করালে গতিশক্তি কত গুণ হবে? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে। রাইফেলের ব্যাগ কি করছে, দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে বলো তো কত হবে? কত বলছে, ব্যাগ দ্বিগুণ করছে আর গতিশক্তি কত গুণ হবে। আগে যে গতিশক্তিটা ছিল আগেরটার কত গুণ হবে? আমরা গতিশক্তির সাথে সম্পর্কটা কি বলছে, কে ইকুয়াল টু আমাদের কত, কে ইকুয়াল টু হাফ এম কত বি স্কোয়ার, তাই না? অনেকে আনসার করছে। আচ্ছা নাম্বার দিয়ে দিই তোমাদেরকে, এটা ধরো 1 নাম্বার এমসিকিউ, এটা হচ্ছে 1 নাম্বার এমসিকিউ। ওকে, তাহলে দেখো আমাদের গতি শক্তি কে প্রফেশনাল কত, বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এই ব্যাগটা যদি তুমি দ্বিগুণ করো কত আকারে বাড়বে, স্কোয়ার আকারে বাড়বে না? তখন তুমি কি পাবা, কে ড্যাশ প্রফেশনাল কত আসবে, 2 স্কোয়ার বি, বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কত পাবো বলো তো, 4 বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত, আগের কে, তাহলে আমরা কে ড্যাশ ইকুয়াল কত, 4 কে। তাহলে আগেরটার কত গুণ, 4 গুণ। একদম সহজ সহজ প্রশ্ন আসবে, এগুলো তুমি যদি পারো আশা করি তোমার মোটামুটি ভালো একটা খাবার হবে। ওকে, এই প্রশ্নটার আনসারটা কি বলো তো? এটা হচ্ছে ধরো 2 নাম্বার প্রশ্ন। এটা কোথায় আসছে, এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আসছে 8 এবং 9 সালে। দাবিতে আসছে 8 এবং 9 সালে। আজকের ক্লাস রেকর্ড থাকবে, ডিলিট করে দেবো ক্লাস সাথে সাথে। যারা রেকর্ডের আশা করে তাদেরকে বাদ। দেখো আমাদের কি বলছে, এত বলছে 100 কেজি বড় একটি বস্তুর ভরবেগ যদি 200 কেজি/মিটার হলে গতিশক্তি কত। আমরা ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি পড়ছিলাম, যে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। যারা আগের ক্লাস করছো তারা জানো। ওকে, তাহলে আমরা এখানে কি বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে। কে ইকুয়াল টু কত, পির মান কত, 200 না? তাহলে 200 ইন্টু 200, নিচে কত আসবে, নিচে আছে কত, 2 ইন্টু কত, 100। তাহলে এই যে একটা 2, এইখান থেকে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা কাটা, তাহলে থাকতেছে কত, থাকতেছে 200 জুল। তাহলে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে নাইকা আনসার। ওকে, অনেকে আনসার করতেছো সবাই মোটামুটি 200। তাহলে এটা আমাদের দেওয়া নাই। চলো পরবর্তী প্রশ্ন। দেখো আমরা বিভব শক্তিটা দেখবো। আর বিভব শক্তি গতিশক্তির যতটুকু প্রয়োজন ছিল আমরা দেখে পেয়েছি। আবার সামনে গতিশক্তি এবং বিভব শক্তি সম্মিলিত অনেকগুলো এমসিকিউ আসবে, বুঝছো? একটা এমসিকিউ আমি বাদ দিয়েছি, একটা একটা টপিক বাদ দিয়েছি, সেটা আমি সামনে করাবো, বুঝছো? আচ্ছা, বিভব শক্তি কাকে বলে? ধরো আমরা বিভব শক্তি কাকে বলে আমরা সেটা একটু জানি। নর্মালি বিভব শক্তি কি, প্রথম যে জিনিসটা আসবে, বিভব শক্তি কাকে বলে। ওকে, আর হ্যাঁ, যারা জয়েন হয়েছো মোটামুটি 25-26 জন আছো, তো তোমরা কি করো, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, এবং সবাই কি করো, ক্লাসটা একটু শেয়ার করে দাও।
ও বেটা, বেশি তাড়াতাড়ি করাইতে গেলে হচ্ছে, বেশি তাড়াতাড়ি করতে যাবা তত তাড়াতাড়ি নাইমা যাবে। বেশি তাড়াতাড়ি করা দরকার নেই, তুমি আস্তে আস্তে করো। যতটুকু পড়ো ওইটা যাতে তুমি না বলো ওইভাবে পড়ো। যেই বলো সবার জন্য একটা টপিক পড়বা, ওই টপিকটা যাতে না বলতে পারো ওরকম করে পড়বা, যাতে পরীক্ষার হলে আসুক যেখানে আসুক তুমি যেন পারো। চলো, আমাদের কি বলছে, বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তি হচ্ছে কি, স্বাভাবিক অবস্থা বা অবস্থানে পরিবর্তন করলে কোনো বস্তু আনলে বা কোনো অবস্থানে আনতে বস্তুটা যে কাজ করে, যে সামর্থ্য অর্জন করে, তাকে আমরা কি বলি? আমরা বলি কি হচ্ছে বিভব শক্তি, তাই না? ধরো আমার কাছে এখানে একটা বড় বস্তু আছে, এখানে আমাদের একটা বড় একটা বস্তু আছে, আমি এটা ভূপৃষ্ঠ চিন্তা করি, আমি এখানে নিয়ে আসলাম এই বস্তুটা, আমি এখানে নিয়ে আসলাম, কতটুকু উচ্চতায় নিছি? আমি এই উচ্চতায় নিছি। দেখো এই বস্তুটা তুমি এই উচ্চতায় নেই, এই বস্তুটাকে আমি ছেড়ে দিলে বস্তুটা কি করবে? ভাই আমি ফিজিক্স আর ম্যাথ পড়াইতে পারি, আমি এইটুকু চেষ্টা করতে পারবো ফিজিক্স আর ম্যাথ পড়ানোর জন্য, তবে তাও পড়াবো যদি তোমাদের রেসপন্স বেশি থাকে, তাহলে আমি চেষ্টা করবো তোমাদের 14 আর 26টা চ্যাপ্টার মোটামুটি শেষ করে দেওয়ার জন্য, না হলে আমার রেকর্ডেড ক্লাস ওগুলো দিয়ে দেবো। দেখো আমাদের এই অংশটুকু কি আছে, এম বলে এই উচ্চতা একটা বস্তু নিলাম, এই বস্তুটা নিলে এখানে একটা কাজ করার সামর্থ্য আছে। তুমি বস্তুটা ছেড়ে দেবে, বস্তুটা কি নিচের দিকে পড়ে যাবে না? এইটা যে কাজ করে যে সামর্থ্যটা, এটাকে আমরা বলবো বিভব শক্তি বা স্থিতিশক্তি। এখন নর্মালি এখন দেখো আমরা আজকে একটা স্প্রিং এ পড়ছিলাম না, স্প্রিং পড়ছিলাম। দেখো এই একটা স্প্রিং ছিল, ধরো কে ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং ছিল, এটাকে তুমি বল প্রয়োগ করে স্প্রিংটা কি করলাম, প্রসারিত করলাম। কতটুকু প্রসারিত করছো? এক্স পরিমাণ প্রসারিত করছো। এখন ধরো এই স্প্রিংটা ছেড়ে দিলে কি স্প্রিংটা কি তার আগের অবস্থায় আসবে না? বুঝছো? এখানে এই অংশটুকু আছে, এখানে কি আসবে? চলে আসবে। তা আগের অবস্থায় চলে আসছে, যে কাজ করে যে সমর্থনটা অর্জন করে বা সামর্থ্যটা, তাকে আমরা কি বলি? বিভব শক্তি বলি। এখন আসো, এটুকু তো নর্মাল জিনিস। এখন আমাদের অভিকর্ষ বিভব শক্তিটা কি? প্রথম যে জিনিসটা আসবে, অভিকর্ষ বিভব শক্তি। না ভাই, কেমিস্ট্রি ক্লাস এখানে আশা করা বোকামি হবে, কারণ আমি কেমিস্ট্রি নিতে পারি না, যদিও নিতে পারি কারণ এতটুকু আমার সময় নেই। দেখো অভিকর্ষ বিভব শক্তি কাকে বলে? দেখো অভিকর্ষ বিভব শক্তি, বলো অভিকর্ষ বিভব শক্তি কাকে বলে? বা হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি, ধরো আমি একটা বস্তু আছে, এই বস্তুটা আমি কি করলাম, ভূপৃষ্ঠে আছে, কতটুকু বলে? কেজি বড় একটা বস্তু। কতটুকু বলে? কেজি বড় একটা বস্তু আছে। এই বস্তুটাকে তুমি ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় নিলা? উচ্চতায়। কতটুকু উচ্চতায়? উচ্চতায়। এখন যখন বস্তুটা তুমি ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় নিচ্ছ, তখন এর মধ্যে কি হয়? একটা কাজ করার সমর্থন অর্জন করে বা শক্তি অর্জন করে। এখানে একটা কাজ করার কি করে? সামর্থ্য অর্জন করে। এখন ধরো এই বস্তুটাকে তুমি ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতা নিছো? উচ্চতায় নিছো, বলতো এখানে কতটুকু কাজ হবে? এই ভূপৃষ্ঠ থেকে উচ্চতা নিলে কতটুকু কাজ হবে একটু বলো, এখানে বস্তুর বল বলে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমার কাজটা হচ্ছে কত, ডব্লিউ ইকুয়াল টু কত, ডব্লিউ ইকুয়াল টু এফ এইচ। এখন এফটা কত? তুমি এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে যতটুকু কাজ করতেছো সেইটুকু বল, তাহলে এখানে বলটা কতটুকু প্রয়োগ হইতেছে, ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এটাকে আমরা বলবো যে হচ্ছে আমাদের কি, অভিকর্ষ বিভব শক্তি। এটা হচ্ছে আমাদের কি, অভিকর্ষ বিভব শক্তি। ক্লিয়ার? এখানে হচ্ছে এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্র তোমাদের ছাড়বেই না, কত জায়গায় যে ধরবে এই সূত্রটা। সবার হয়েছে? বলো সবার বুঝছো? এইটুকু মনে রাখবা। পরে আসো, পরে হচ্ছে সংরক্ষণশীল বল। এখান থেকে কিছু এমসিকিউ আসতে পারে। এ সবাই রেসপন্স করে, বুঝছো? রেসপন্স না করলে ক্লাস নিতে মজা লাগে, ক্লাস করতে ভালো লাগে। রেসপন্স করবে, বুঝছো? বুঝো না বুঝো, বুঝলে বলবা হ্যাঁ বুঝছি, ডান ডুন যেটাই হোক। আসো দেখো আমাদের সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বলটা কি? এটা সংজ্ঞাটা আসতে পারে, এখান থেকে উদাহরণটা আসবে। সংরক্ষণশীল বল আসবে, এর সাথে কি উদাহরণ আসবে। তোমরা একটু দ্রুত দু একটা কমেন্ট করে বলে ফেলেছো কয়েকটা সংরক্ষণশীল বলের উদাহরণ। দেখো একটা বস্তু, দেখো কোনো বস্তু একটা পূর্ণচক্র সম্পূর্ণ করলে আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হলে
তাকে সংরক্ষণশীল বল বলে। তাহলে সংরক্ষণশীল বলটা কি? একটু চিন্তা করো তো। আমি এখানে একটা বস্তুকে চিন্তা করি, এখান থেকে আমি একটা আর ব্যাসার্ধ একটা বস্তু আছে, এখানে আমাদের এম কেজি বড় একটা বস্তু, এই বস্তুটাকে ঘুরিয়ে সম্পূর্ণ আবার এই বিন্দুতে নিয়ে আসলাম। বলতো এই বলটা দ্বারা কি কাজটা কেমন হয়েছে? সংরক্ষণশীল বল না অসংরক্ষণশীল বল? যখন এই বস্তুটাকে দ্বারা এখানে সম্পূর্ণ পথ ঘুরিয়ে আনলাম, এখানে আবার একই বিন্দুতে নিয়ে আসছে, এখন এই বৃত্তাকার পথের জন্য কৃতকাজের মান কত? বলতো যে এই বৃত্তাকার পথে যখন ঘুরিয়ে আনবে এটা কৃতকাজের মান কত? কৃতকাজের মান হচ্ছে 0। তাহলে একটু জিনিস বলতো, যখন আমরা ঘূর্ণন গতিতে কোনো কাজ হবে সেই কাজটা কি আমাদের সংরক্ষণশীল বল, এটা মনে রাখবো। আচ্ছা আরো কিছু উদাহরণ দেখেন। ধরো আমি এখান থেকে একটা বস্তুকে আমি কি করলাম, এই বস্তুটাকে তুমি কি করছো উপরে নিচ্ছ, কতটুকু উচ্চতায় নিচ্ছ? সে এম জি উচ্চতায় নিচ্ছে, এম জি এইচ উচ্চতায় নিচ্ছে। তাহলে এতটুকু কাজ হয়েছে, যখন উপরে নিচ্ছে আবার এই বস্তুটাকে তুমি কি করছো নিচে নিয়ে আসছো। কোথায় আসছো? নিচে নিয়ে আসছো। কতটুকু কাজ? এম জি মাইনাসের এম জি এইচ। তাহলে এই দুইটার যোগফলটা কত বলতো? কত আসবে? এম জি এইচ মাইনাসের কত? এম জি এইচ। তাহলে এটা কত? 0। তাহলে বলতো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা কি, ধনাত্মক না ঋণাত্মক? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা কি 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি সংরক্ষণশীল বল, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এটা একটা উদাহরণ। তারপর আসো আমরা স্প্রিং এর ক্ষেত্রে দেখি। একটা স্প্রিং কে কি করলা? প্রসারিত করলে। এটা একটা স্প্রিং, এটাকে তুমি কি করছো? এক্স পরিমাণ কি করছো? প্রসারিত করছো। ধরো এটাকে এক্স পরিমাণ প্রসারিত করছো। যখন তুমি এক্স পরিমাণ প্রসারিত করলে যে পরিমাণ কাজ হয় হাফ কে এক্স স্কোয়ার, আবার যখন এই বলটাকে তুমি অপসারণ করো তখন মাইনাসের কত আসে? হাফ কে এক্স স্কোয়ার। তখন এদের মধ্যবর্তী কি যোগফল কত হয়? 0 হয়। তো স্প্রিং বল দ্বারা কৃত কাজটা কি হবে? সংরক্ষণশীল বল হবে। বুঝছো? তো অনেকে আনসার করছো। তাহলে বলো তো স্প্রিং বল যেটা আছে, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ সংরক্ষণশীল বল। তো এখানে দুইটা এক্সাম্পল দিছি, মনে রাখবা। ওকে চলো, ও অসংরক্ষণশীল বল বলে দিই। অসংরক্ষণশীল বল, দেখো বলতো অসংরক্ষণশীল বলের কি কি উদাহরণ হতে পারে? অসংরক্ষণশীল বল হচ্ছে কি একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করলে কাজের মানটা কি হবে না? 0 হবে। এখানে মেইন কাজ হচ্ছে কি কাজের মান মান 0 হবে এইটার ক্ষেত্রে। এখন কি কি কাজ হতে পারে? একটা ধরো চিন্তা করো একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, ধরো এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করছে, এই বস্তুটার এখানে ধরো বস্তুটা আছে, এই বস্তুটা তুমি কি করলা সামনের দিকে নিয়ে যাচ্ছ এফ বল প্রয়োগ করে, এটা একটা বাধা আছে, বাধাটা মানে কি সে ঘর্ষণ বলটা আছে, ধরো এফ কে বা একটা যে নিয়ে আছে এফ কে আছে। এই এফ বল দ্বারা তো একটা কাজ হইছে, আবার ঘর্ষণ বল দ্বারা তো একটা কাজ হইতেছে। যদি আমি আবার এটা সম্পূর্ণরূপে ফিরিয়ে আনতে পারবো ঘর্ষণ বল? হবে না। তাহলে আমরা কি পাবো? ঘর্ষণ বল দ্বারা কাজ হতে কি অসংরক্ষণশীল বল, ঘর্ষণ বল দ্বারা কাজ। আরেকটা হচ্ছে সান্দ্র বল, সান্দ্র বল দ্বারা কাজ। ক্লিয়ার? সবাই জিনিসগুলা মাথায় রাখো বা লেখো, যেটাই করো একটু চেষ্টা করবা মনে রাখার। আর সবাইকে বলবো তোমরা বেশি বেশি কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো। আর মোটামুটি 30-35 জন যারা আছো ক্লাসে শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু শিখতে পারবা, না পারলেও কিছু না কিছু নিয়ে বেরোয় যেতে পারবা। চলো পরবর্তীতে আসো। আসো আমাদের শক্তির নিত্যতা, আমরা তো নর্মালি জানি শক্তির কোনো ক্ষয় বা নষ্ট হয় না। দেখো এখন আসো আমরা কি করব, শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা মানে কি? শক্তির নিত্যতা মানে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি।
শক্তির নিত্যতাকে আমরা বলতে পারি শক্তির সংরক্ষণশীলতার নীতি। এখন ধরো এই জিনিসটা কি, এটা আসলে আমি একটু সংজ্ঞাটাকে একটু বলি, তারপরে বাংলা বাংলা বোঝাই। দেখো কোনো একটা কি বলছে, দেখো যে কোনো একটা ব্যবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে সেইখানে আমরা কি পাবো, সেইখানে আমরা কি শক্তির নিত্যতা পাবো। একটা জিনিস মনে রাখবা, শক্তির নিত্যতা কখন হবে, যেখানে কি হবে, যে সংরক্ষণশীলতার নীতি থাকবে, সেখানে কি শক্তির নিত্যতা পাবা। তা এই ব্যবস্থায় গতি শক্তি এবং বিভব শক্তি এদের যোগফল সর্বদাই কি হবে, ধ্রুবক থাকবে। ধরো আমার কাছে এখানে একটা বস্তু আছে, চিন্তা করো এই বস্তুটা আমাদের এখানে কোনো অবস্থান পরিবর্তন করে না। এটার উপর কত গতি শক্তি এবং বিভব শক্তি আছে। ওরে বাবা, গসিটি, ঘর্ষণ, সান্দ্র, টানা বল। আচ্ছা যাই হোক, দেখো এখানে আমরা একটা চিন্তা করো, এই বস্তুটাকে আমি কি করলাম, এর উপর একটা স্থির অবস্থান আছে। দেখো দেখো যখন এটা স্থির অবস্থান থাকবে, এর কোনো গতি শক্তি আছে, এর বিভব শক্তি নাই, বা এর কোনো অবস্থানের পরিবর্তন করে না, তখন এর বিভব শক্তি থাকবে। দেখো বিভব শক্তি, আরেকটা হচ্ছে প্লাস কত, গতি শক্তি থাকবে। এই যে গতি শক্তি প্লাস বিভব শক্তির যোগফলটা কত হবে, সবসময় একটা ধ্রুবক থাকবে। তুমি যে কোনো অবস্থানে যাও, এদের যোগফলটা সমান থাকবে। এখন নর্মালি একটু চিন্তা করো, এটা একটা ভূপৃষ্ঠ, এখানে একটা ভূপৃষ্ঠ একটা বস্তু আছে, এই ভূপৃষ্ঠে একটা বস্তু আছে, এই অবস্থায় বস্তুর কি স্থির অবস্থান আছে, স্থির অবস্থান আছে। আবার এই বস্তুটাকে তুমি কি করলা, এই উচ্চতায় নিচ্ছ, এখানে একটা উচ্চতায় নিচ্ছ। দেখো বস্তুটা যখন ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা নিচ, তখন এইখান থেকে যখন এইখানে আসছে, তখন একটা শক্তি অর্জন করছে, সেখানে কি হবে, স্থিতি শক্তি থাকবে, স্থিতি শক্তি। এখন ধরো যখন এখানে স্থিতি শক্তি, তখন গতি শক্তি একটা থাকবে না, এখানে গতি শক্তি থাকবে, গতি শক্তি। দেখো এই অবস্থা এখানে তো সেম ভাবে, যখন এই বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো, তখন সর্বোচ্চ বেগ দেওয়া লাগছে, এটা কই থেকে দিয়েছ হবে। দেখো এইখানে আমাদের কি একটা বস্তু আছে, এই বস্তুটা তুমি নিক্ষেপ করছো, তখন সর্বোচ্চ গতি শক্তি দেওয়া লাগছে, সর্বোচ্চ বেগ দেওয়া লাগছে। দেখো সর্বোচ্চ বেগ। এখন নর্মালি চিন্তা করো, যখন এই উচ্চতায় চলে গেছে, এখানে আমরা কি একটা গতি শক্তি বিভব শক্তি থাকবে। এদের অবস্থায় বা এইখানে যদি আসো, এখানে ধরো এই অবস্থায় কি একটা আছে, ধরো এক্স উচ্চতায় আছে, এখানে আমরা কি পাবো, একটা গতি শক্তি পাবো, আরেকটা কি পাবো, বিভব শক্তি পাবো। এখানেও সেম ভাবে বিভব শক্তি। তাহলে দেখো তিনটা অবস্থানে দেখাইছি, প্রত্যেকটা অবস্থানে গতিশক্তি বিভব শক্তি থাকবে। তো এদের যোগফলটা সবসময় কি থাকবে, একটা ধ্রুবক সংখ্যা থাকবে। এখানে গতিশক্তি যদি আমি k1 ধরি, k1 প্লাস এটার গতি বিভব শক্তি কত হবে, বিভব শক্তি যদি e1 হয়, তারপরটা আসো, এটা সমান কি লাগবে, একটা ধ্রুবক, ধ্রুবকটা ধরো কত, আর যে কোনো অবস্থায় কি এইটার মান কি ধ্রুবক। তারপরটা আসো, এখানে যদি গতিশক্তি আমরা ধরি k2, আর বিভব শক্তি যদি আমি কি u2 ধরি, তো এটার জন্য আমরা কি পাবো, এদের যোগফলটা কি হবে, ধ্রুবক হবে, একই মান হবে। তারপর সেম ভাবে এই অবস্থার জন্য কি গতিশক্তি যা পাবা, গতিশক্তিটা ধরো আমরা k3 প্লাস এটার জন্য বিভব শক্তি কত ধরো u3 ইকুয়াল কত পাবা, একটা ধ্রুবক মান পাবা। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে যদি ধ্রুবক, এগুলা কি একটা একটা কি সমান হবে না। তো এখান থেকে তুমি কি লিখতে পারো, এটা লিখতে পারবা কি হচ্ছে কত, k1 প্লাস কত u1 ইকুয়াল কত, k2 প্লাস কত u2 ইকুয়াল কত, k3 প্লাস u3। তার মানে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে সবগুলোর ক্ষেত্রে এদের যোগফল, গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সমষ্টিকে সবসময় সমান থাকবে। ওকে, এইটুকু হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতার নীতির মেন থিওরি। তার মানে শক্তির কোনো বিনাশ থাকবে না, যে সংরক্ষণশীল বল হয়, শক্তিটা কি গতিশক্তি এবং বিভব শক্তির মান কি সবসময় ধ্রুবক। তো ক্লিয়ার, ওরে বাবা, বলো সবার ক্লিয়ার হয়েছে। বুঝছো, সবাই বলো বুঝছো কিনা, দেখি কে কে বুঝো নাই, যারা বুঝো নাই সবাই কমেন্ট করবা, হ্যাঁ সবাই জানো, দেখি সবাই, সবার কমেন্ট দেখতে যাচ্ছে যে সবার ক্লিয়ার হয়েছে কিনা। আসো, এটা আসো, এই প্রশ্নটা আগে পড়ো। একটা মজার প্রশ্ন,
দেখো তোমরা যারা পারো দ্রুত আনসার করবে। সবাই, সবাইকে বলবো খাতা কলম নিয়ে বসে। ধরো আমার কাছে এটা একটা খাতা, এটা বুঝাই। খাতা কলম নিয়ে বসবা, প্রত্যেকটা এমসিকিউ ছোট করে আনসার করবা, তারপর ক্যালকুলেশন করবা। তোমাদেরকে আগেই বলি, যদি তোমরা রেসপন্স বেশি থাকো তো আজকে কি বার? বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আজকে কালকে 4টা চ্যাপ্টার শেষ করে দিবা। আর শনিবার পর্যন্ত তোমাদের হচ্ছে গেল মহাকাশ, অভিকাশ, নিউটনের বলবিদ্যা আর কি পর্যাবৃত্ত গতি, যদি তোমাদের রেসপন্স বেশি থাকে। দেখো কি বলছে, আমাদের এখানে বলছে যে 50 নিউটন ওজনের একটি বস্তু 6 মিটার উচ্চতায় উঠানো হলে জন্য একটি লিফট ব্যবহার করা, এটি 70% শক্তি কি করে? ব্যয় করে। তাহলে আমাদের ক্ষেত্রে অপচয়কৃত শক্তির পরিমাণ কত? অপচয়কৃত শক্তির পরিমাণ কত বলো তো? তাহলে আমরা ধরো এইখান থেকে কত নিউটন ওজন, এখানে একটা লিফট আছে, চিন্তা করো এই লিফটের ভিতর করে কত নিউটন, 50 নিউটন ওজন একটা বস্তু কত মিটার উচ্চতায় তুলছো? ধরো এইখান থেকে তুলছো কতটুকু উচ্চতায়? 6 মিটার উচ্চতায়, তাই না? আমাদের কাজ হচ্ছে গতি শক্তিটা বের করা। আমাদের কি এইখানে কতটুকু কাজ হয়েছে, আমাদের শক্তি কতটুকু কাজ গেছে, শক্তিটুকু বা কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কত? আমরা স্থিতি শক্তি লিখি ইউ ইকুয়াল টু এম জি এস। এম জি মানে কি? ওজন না? ওজনটা কত? 50, কত গেছে? 6 মিটার ইন্টু 6, কত হইতেছে? 300, 300 জুল। এখন বলো আনসার কি 300 জুল? বলো তো আনসার কি 300 জুল? না। দেখো এইখানে আবার কি হয়েছে, এইটা উপরে তুলতে কতটুকু শক্তি ব্যয় হয়েছে? হচ্ছে 70% শক্তি ব্যয় হয়। তাহলে অপচয়কৃত শক্তি কত? তাহলে অপচয়কৃত শক্তি হচ্ছে অপচয়কৃত শক্তি। দেখো অপচয়কৃত শক্তির মান কত? শক্তির মানটা ধরো যে ইউ ড্যাশ ইউ1, তাহলে ইউ মাইনাসের কত? 70, তাহলে ইউ কত? 300 মাইনাসের 70। অনেকে আনসার করছো 230 জুল। তো অনেকে আনসার করে ফেলছো, জানি এটা পড়ছো দেখে আনসার করছো। এই প্রশ্নটা কোথায় আসছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21-22 সালে আসছে। ক্লিয়ার? তো অনেকে দেখবা এটা তো এইটুকু উচ্চতা আছে, তাহলে ওইটা তো বাদ, তাহলে এটা আনসার দিয়ে দিবা। এটা কখনো আনসার হবে না, এটা কখনো আনসার হবে না। এটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বলো অভিকাশ বিভব শক্তি কোনটি? আচ্ছা তোমরা আনসার করতে ভয় পাও নাকি? দেখি এইটার আনসার সবাই করবা, 32 জন মানুষ আছে, 32 জন ধরেই করবা। যাই হোক, এই প্রশ্নটা অনেকে আনসার করছে, এটা যে না পারতো পিরিয়ড টানা উচিত। অভিকাশের বিভব শক্তি কোনটা? এমজিএস। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল। এই প্রশ্নটার আনসার কি? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। কোথায় আসছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। বলো তো কি বলছে? বলছে একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলে কোন লেখচিত্রটি ভূমি হতে এস উচ্চতার সাথে বিভব শক্তি ই নির্দেশ করবে? কোনটা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে 20-21 সেশনে আসছে। বলো কোনটা হবে আনসার? বলো তো
এটার আনসার কোনটা হবে? এ বি সি ডি। আচ্ছা নাম্বার দিয়ে দিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। এটা ধরো 4 নাম্বার এমসিকিউ, চলো আমি জানি না, এরপরের থেকে নাম্বার গুলো গুনবা। মেহরুন নেসা এ, সুহানা সুলতানা এ। ওকে, সবাই আনসার এ দিতেছে। আসো আমি এটা একটু বুঝাই, এটা থিওরিটিক্যালি বুঝাই। আমরা কি জানি, একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলে তখন কৃত কাজটা কত হয়? আচ্ছা ই ইকুয়াল টু আমাদের কত, এম জি এস। এখন ধরো এখানে কোনটা ধ্রুবক? এই দুটো ধ্রুবক, তাহলে ই প্রফেশনাল কত, এস। তাহলে আমরা বিভব শক্তিটা কার সাথে সম্পর্কিত? এস এর সাথে সম্পর্কিত। যদি আমি এস টা বাড়াই, গতি বিভব শক্তিটা বাড়বে। এস কমালে কি বিভব শক্তিটা কমে। একজন বলছে 4 এর বি। দেখো এখন আসো, আমি এটা সম্পর্কটা কি দেখো, আমি যদি একটা বস্তুর উপরের দিকে যায় তখন কি এস এর মানটা কি বাড়বে। আর যদি বস্তুটা নিচের দিকে আসে তখন বস্তুটা কি অভিকর্ষ ত্বরণের মানটা কি কমবে। এখন যত এস এর সাথে সম্পর্কিত, যত উচ্চতা বাড়বে বিভব শক্তি বাড়বে। এখন এটা গ্রাফিক্যালি একটু চিন্তা করি। এটা ধরো আমরা কি বরাবর আছে, স্বাধীন কোনটা, স্বাধীন হচ্ছে এস। আমরা বিভব শক্তি কার উপর ডিপেন্ড করি? এস এর উপর। তার জন্য আমি এসটাই অক্ষ বরাবর এবং ইটা গুণক বরাবর ওয়াই অক্ষ বরাবর। দেখো নর্মালি আমি ইটা গুণক ওয়াই অক্ষ না, ওয়াই ইকুয়াল টু, তাহলে এস কোনটা, একটা সমানুপাতিক ধ্রুবক দিলাম, ধরো এম দিলাম, এম জি সমান আমরা কি লিখছি, এম লিখছি, বস্তু ধ্রুবক লিখছি। এস কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এখন বলো তো ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কি ধরনের গ্রাফ? ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কি ধরনের গ্রাফ? সরলরেখিক না? কি ধরনের সরল? মূলবিন্দুগামী সরলরেখা। তার জন্য চিত্রটা কিরকম হবে, এরকম মূলবিন্দুগামী সরলরেখা। এখন আসো এইটার ক্ষেত্রে এটা কেন আনসার হবে, এটা কেন আনসার হবে না? ধরো নর্মালি, ধরো আমি বস্তুটাকে একটু এই উচ্চতা থেকে ফালাচ্ছি। কোথা থেকে? এই উচ্চতা থেকে আমি ভূপৃষ্ঠে ফালাচ্ছি। ধরো আমরা এই বরাবর যখন আমার গতি শক্তি আছে, এটা হচ্ছে আমাদের এই, আমি বস্তুটাকে কি করতেছি, এই উচ্চতা থেকে ফালাচ্ছি। তাহলে এইটুকু আমাদের, ওকে দেখো আমি এই বস্তুটাকে এম কেজি বড় বস্তুটাকে এই উচ্চতা থেকে আমি এইখানে ফালাচ্ছি, তার মানে নিচের দিকে ফালাচ্ছি। তো নিচের দিকে ফালানো মানে কি, এস এর দিকে সম্পর্কিত। তাহলে আমাদের ইটা কি, তাহলে এরকম আসছে না, যত নিচে আসবে এস এর মানটা কমবে। তখন আমাদের গ্রাফটা কেমন হবে? আমার এই যে এইখানে এখন আমার কোথায় আছে, কেন্দ্রে আছে, এটা আমাদের কি বিভব শক্তিটা কোথায়, এইটুকু উচ্চতা। তাহলে এটা আমাদের ধরো এস উচ্চতা। আমি যত এদিকে যাব, এখানে আমি ধরো এটা এখন আমার কি মূল বিন্দু, বা আমরা এস ইকুয়াল টু কত, 0। এটা আমাদের এই উচ্চতা থেকে আমাদের বিভব শক্তি কিভাবে হ্রাস পাবে, কিরকম, সমানুপাতিক। ওয়াই ইকুয়াল টু কত, এম এক্স, এরকম। এখন এক্স এর মানটা কি নেগেটিভ দিকে নিচের দিকে আসবে, তখন কি এরকম হবে গ্রাফ। তখন চিত্রটা এই আকৃতির হবে। এই যে এটা, এটা কখন হবে, যখন বস্তু উপর থেকে নিচের দিকে ফালাবো। ক্লিয়ার? চলো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, দ্রুত আনসার করবা। রাজশাহীতে আসছে, আরিউতে আসছে কত, 17 এবং 18 সালে। বলো এটা কোনটা হবে আনসার? জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহার করা হয়? হ্যাঁ, পানির স্মৃতিশক্তি, এটাও ব্যবহার করে, পানির পৃষ্ঠ টানো, হ্যাঁ এটাও কিন্তু ব্যবহার করা হয়, পানির পৃষ্ঠ টানো ব্যবহার করা হয়, মনে রেখো। এটা বুইটেক্স আসছে, এটা কোথায় আসছে, বুইটেক্স আসছে কত সালে, 11, 12 এবং 13 সালে। কি বলছে,
একটা বস্তু উড়োজাহাজ থেকে নিক্ষিপ্ত বোমা মাঝপথে ফেটে গেল। উড়োজাহাজ থেকে একটা নিক্ষিপ্ত বোমা মাঝপথে ফেটে গেল, তখন কি গতিশক্তি বাড়বে, মোট শক্তি বাড়বে, মোট শক্তি কমবে, মোট ভরবেগ কমবে? কারটা? উড়োজাহাজেরটা। মনে রাখবা, উড়োজাহাজ থেকে নিক্ষিপ্ত বোমা মাঝপথে ফেটে গেল, কোথায় ফাটছে? মাঝে পড়ছে, একদম নিচের দিকে পড়ছে। তখন এই উড়োজাহাজটার কি ঘটবে? গতিশক্তি বাড়বে, মোট শক্তি বাড়বে, মোট শক্তি কমবে নাকি মোট ভরবেগ কমবে? কোনটা বলো তো? ধরো এটা কয় নাম্বার? এটা হচ্ছে 6 নাম্বার। হ্যাঁ, 6 নাম্বার এমসিকিউ। দেখো, এটা একটা উড়োজাহাজ আছে, তাই না? এই উড়োজাহাজে কেজি বড় একটা বোমা ছিল, তাই না? এই বোমাটাকে তুমি কি করছো? আর একটা উড়োজাহাজ একটা বড় আছে, এই বোমাটাকে তুমি ফেলে দিছো। তাহলে এই উড়োজাহাজটা একটা ব্যাগে যাচ্ছে, সেটা বি ব্যাগে যাচ্ছে। তাহলে এই উড়োজাহাজ থেকে যদি তুমি ধরো 5 কেজি বরটা পড়ে গেল, তখন উড়োজাহাজটার কি? এখানে উড়োজাহাজটার বরটা এখানে চলে আসছে। কোথায় আসছে? নিচে আসছে, তাই না? ফাইটে গেছে। যখন ফাইটে যাবে তখন উড়োজাহাজের একটা কি ভরবেগ থাকবে না? এটা একটা ভরবেগ আছে না? ভরবেগ। ভরবেগটা কি পাবে? এটার ভরবেগ একটা থাকবে। তাহলে এখন বলো তো, কোনটার বর বেশি? এটার বর বেশি না এটার বর বেশি? তাই তো, এটার বর কি বেশি, এটার বর কম। যদি বর কমে যা, তাহলে ব্যাগটা কি, ভরবেগটা কি কমবে না? তাহলে এটা কি, ভরবেগ কমে যাবে। আচ্ছা, 2 নাম্বার। এবারটা কি কয় শিবাত? দেখো, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কোনো পার্থক্য নেই। যে বলবে পার্থক্য আছে, ওরা দূরের কথা পেটানো উচিত। সত্য কথা বলতে প্রশ্ন সেম, তোমার হচ্ছে বেসিক কতটুকু ক্লিয়ার সেটা হচ্ছে বড় কথা। ভার্সিটি তো সেম প্রশ্ন করে। এবার দেখো নাই কৃষি গুচ্ছতে করছে, তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো ভার্সিটি, তাই না? ইঞ্জিনিয়ারিং প্রশ্ন করে। এর আগের যতগুলো পরীক্ষা হয়েছে গুচ্ছতে, সবগুলো ইঞ্জিনিয়ারিং টাইপের ফিজিক্স প্রশ্ন আর ম্যাথ প্রশ্ন। ইঞ্জিনিয়ারিং টাইপ ছাড়া হবেই না। ক্লিয়ারলি বুঝছো এটা? যারা এটা যারা এটা পারো নাই, তারা কি বুঝছো? হুম? যারা আনসার করছে সবাই কি বুঝছো এটা বলো? দেখো, এটা মেডিকেলের প্রশ্ন। দেখো, পানির কোন ধর্মকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে? একটু আগে আমরা দেখে আসলাম না? এটা হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। এক, সবাই আনসার কর, সবাই কমেন্ট করো, সবাই দ্রুত আনসার করবা। এটা যদি তোমরা না পারো, তো তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখো না। যদি তুমি এটা আনসার করতে না পারো, তাহলে তোমার ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতাই নাই। দেখো, কি কি শক্তি? স্থিতিশক্তি। কি করে? বিদ্যুৎ, পানি থেকে আমরা বিদ্যুৎ যে তৈরি করি সেটা কোনটার উপর ভিত্তি করে? এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তি, বিভব শক্তি। এটা দুইটাই আনসার, স্থিতিশক্তি প্লাস কি বিভব শক্তি। আর দেখো, এটা আনসার কি হবে? সি আর হচ্ছে ডি। কালকে কে কে খুলনাতে পরীক্ষা দিবা? এই প্রশ্নটা মেডিকেল আসছে। মেডিকেল আসছে 21 এবং 22 সালে। আনসার দুইটা হলে স্কিপ করবা, বুঝছো? আনসার দুইটা হলে স্কিপ করবা, নাম্বার পাই যেতে পারে। একটা দিলে কোনটা সঠিক ধরছে এটা তুমি জানো না, অবশ্যই এখানে কনফিউশন থাকে।
বলো তো। একটা স্প্রিংকে, এটা আমি আজকের ক্লাসে পড়াইছি, একটা স্প্রিংকে প্রসারিত করার মাধ্যমে কোন ধরনের শক্তি সঞ্চয় করে? একটা স্প্রিংকে তুমি প্রসারিত করলা, কোন ধরনের শক্তি সঞ্চয় করে? এটা হচ্ছে কত, 8 নম্বর এমসিকিউ। ওকে, দেখো এটার আনসার কি হবে? বিভব শক্তি। একটু আগে সংরক্ষণশীল বল পড়াইছি। ও আচ্ছা, এটা আমি বলবো, দাঁড়াও ক্লাস শেষে বলবো। একজন বলছো সি, নাম কি, সীমানা নাকি? হ্যাঁ সীমানা। দেখো, এটা পরে বলবো, ক্লাস শেষে বলবো, এখন আপাতত এমসি গুলো সলভ করি। মাঝখানে যখন ব্রেক টাইম দিব তখন বলবো, ব্রেক টাইমে বলবো এইটা নিয়ে, হ্যাঁ। দেখো, নিচের কোনটি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য? সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য। অসত্য মানে কি? অসত্য নয়। অসত্য নয় মানে কি? মিথ্যা। মিথ্যা নয় না, মিথ্যা নয়। তাহলে মিথ্যা নয় মানেটা কি? মিথ্যা নয় মানে হচ্ছে সঠিক। মিথ্যা নয় মানে সঠিক। এখন বলো সংরক্ষণশীল বলের ক্ষেত্রে সঠিক কোনটা? শক্তির কি করে? অপচয় ঘটে। কৃতকাজ পুনরায় বিদ্যা করা সম্ভব নয়। তারপর হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র খাটে না। কোনটি না। আনসার কোনটা? দেখি, এটা একটু দ্রুত বলো, একটু ভালো করে পড়ো যে নিচের কোনটি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয়। অসত্য নয় মানে কি? মিথ্যা। মিথ্যা নয় মানে কি? মিথ্যা নয় মানে কি? সত্য। তাহলে সত্য কোনটা বলো তো? এই প্রশ্নটা রাজশাহীতে আসছে, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, আর এতে কত, 14 এবং 15-তে। দেখো, সহজ প্রশ্ন কিন্তু তোমার। এটার আনসার কি হবে? এটা হচ্ছে 9 নাম্বার, তাই না? তাহলে এটার আনসার কি হবে? আনসার হচ্ছে ডি নাম্বার। এখানে এইটা, এই দুইটা, এই তিনটা, এ বি সি, তিনটাই কি অসংরক্ষণশীল বল। শীল বলের উদাহরণ, বলের জন্য প্রযোজ্য। কেলা গেল যশোরে পড়বা? কে কে জাস্টে পড়বা? 10 নাম্বার প্রশ্ন। কে কে যশোরে পড়বা? যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে 14 এবং 15 সালে আসা প্রশ্ন। বলো, কোনটি অসংরক্ষণশীল বলের উদাহরণ নয়? সংরক্ষণশীল বলের উদাহরণ নয়। সংরক্ষণশীল বলের উদাহরণ নয় কি? অসংরক্ষণশীল বল। বলো কোনটা হবে আনসার? এটা কত, 10? হ্যাঁ, দ্রুত আনসার করবা। সাফিন, তাসনিয়া, শিফ, সাফা, থানিন নাকি থেনিন? মেহেদি, সুহানা, সুলতানা, ডি। তাহলে এটার আনসার কোনটা হবে? 2 নাম্বার, সান্দ্রবন। তাহলে আমরা কি সংরক্ষণশীল বলের উদাহরণগুলো একটু লিখে নাও, সবাই খাতায় লিখো, হ্যাঁ। শীল বল এর উদাহরণ।
লিখি একটা হচ্ছে কি অভিকর্ষ বল। আচ্ছা এই তিনটা এ বি সি তিনটা হচ্ছে কি সংরক্ষণশীল বল। মনে রাখবা তিনটাই কি সংরক্ষণশীল। কি কি? অভিকর্ষ বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিং এর বিকৃতি বা প্রতিরোধকারী বল। এটা আসছে ডেন্টাল আর্টস। আচ্ছা আমি এখন পর্যন্ত জানি না কে কোন ব্যাচের। হ্যাঁ তুমি একটু কমেন্ট করে জানাও তো কে কোন ব্যাচ থেকে ক্লাস করতেছো, কার এইচএসসি বেস কত, এইচএসসি বেস কত তোমরা একটু জানাও তো। 24 ব্যাচ কে কে এসএসসি 24, এসএসসি কত কে কোথা থেকে করতো 25, এসএসসি 26 টাক, এসএসসি 23। এই তিনটা ব্যাচের বেশিরভাগ সময় ক্লাস করার কথা 24। ইয়াসিন আরাফাত 24। বলো ঘর্ষণ বল বা ফ্র্যাকশনাল উদাহরণ কোনটি? সংরক্ষণশীল বল, সম্মিলিত শক্তি, আঠালো শক্তি, অসংরক্ষণশীল শক্তি। এটা ডেন্টাল আর্টস হচ্ছে 11 নম্বর এমসিকিউ তাই না? 11 নম্বর এমসিকিউ এর আনসারটা কি? আনসার হচ্ছে 3 নাম্বার। আচ্ছা বেশিরভাগ সবাই হচ্ছে 24 ব্যাচের তাই না? যাই হোক লাস্ট অপশন আছে। ও আচ্ছা কে কে পরীক্ষা দিবা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, আমি তো ওটা জানি না। ডিউ টেকনোলজি থেকে কে পরীক্ষা দিবা? ডিউ টেকনোলজি ইউনিটে কে কে পরীক্ষা দিবা? ইউনিটে এটা সাস্টের প্রশ্ন। কি বলছে? যে বলছে একটি 10 কেজি বড় একটি বস্তুকে আনুভূমিক তল এ সরালে, আনুভূমিক তলে 5 মিটার সরালে কোন তলে ধরেছে? আনুভূমিক তলে। একটা 10 কেজি বড় একটা বস্তুকে আনুভূমিক তলে 5 মিটার সরালে আর রৈখিক ভাবে কোন ভাবে? রৈখিক ভাবে অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ কত? এটার আনসার কত? মেহরুন নেসা ডি। হ্যাঁ এটা হচ্ছে আমি এখানে পড়ি বুঝছো, ভালো আছে পড়বা। বলো এটার আনসার কি? সাস্টার্স। সাস তো গুচ্ছের বাইরে তাই না? তারপরে গুরুত্বপূর্ণ আছে। প্রশ্নটা একটু বুঝো, বুঝাই আনসার করো, আমি একটু আসতেছি। এটা হচ্ছে 12 নাম্বার তাই না? এটার আনসারটা কত? সীমা, মারিয়া আক্তার সবাই বলতেছে। তো দেখো একটা বস্তুকে তুমি কি করছো আনুভূমিক, আনুভূমিক কোনটা বুঝো? অনুভূমিক কোনটা? এটা ধরো এটা হচ্ছে ভূমি, এখানে একটা এইচ উচ্চতা একটা বস্তু আছে, আনুভূমিক মানে এই ভূমির সমান্তরাল ভাবে এইভাবে নিচে কত মিটার? 5 মিটার। কত কেজি বড় বস্তু? 10 কেজি বড় বস্তু। তাহলে দেখো বস্তুর বলটা কোন দিকে কাজ করে? নিচের দিকে। তুমি সরণ কোন দিকে দিকে? এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস কস থিটা। থিটার মান কত? 90 ডিগ্রি। তুমি বল যাই থাকুক এটার মান শূন্য, কাজের মান কত? শূন্য। কেডি বলছো? আনোয়ার খান বুয়া আচ্ছা যাই যে বলছো বুঝছো এখন যে এটার মান কত? 0 ডিগ্রি। আমি কি করছি এইভাবে নিচ্ছি
ভূমির সমান্তরাল। আনসার কোনটা? 0। এইটা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তোমরা এবার এই ব্যাটারে প্রশ্ন করবে কিন্তু বুঝো। এই যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে। বলো তো এটা আনসার কত হবে? হাতে ক্যালকুলেশন করবা। কত কেজি বড় বস্তু? 60 কেজি বড় একজন বস্তু, একজন মানুষকে কত 50 মিটার আর উঠো উচ্চতায় উঠাতে কত কাজ করতে হবে একটা বস্তুকে? বলো। এটা হচ্ছে 14 নম্বর, তাই না? কত বলছে? এত কিছু ওজনে কত কেজি বড় বস্তু কোথায় তুলবা? উঠাতে হবে, উপরের দিকে তুলতে হবে। এই বস্তুটা নিচের দিকে না, এটাকে এখন উপরের দিকে তুল। দেখো আমরা উপরের দিকে তুললে কি হয়? আমরা এম জি এইচ, তাই না? কাছে এম এর মান কত? এম এর মান হচ্ছে 60 ইন্টু কত যা হচ্ছে 50 ইন্টু 9.8। তাহলে এখন দেখো 5 কত? এখানে দেখো 6 ইন্টু হচ্ছে 5 ইন্টু 10 ইন্টু 9.8, তাহলে কত? 30, 300 ইন্টু 9.8। আমি এই 10 দ্বারা এটা গুণ করছি, দশমিক উঠে গেছে। এখন আসো একটা দুইটা শূন্য বাদ, একটা শূন্য দুইটা শূন্য কি করলাম? 3 আড়ে কত? 24-এর 4, 3 নং 27 আর 4 কত? 29। এত বুঝছো? ওকে, হাতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় শিখাই দিছি। এভাবে ক্যালকুলেশন করতে পারো বা তুমি তোমার নিজের মতো যেভাবে শিখছো সেভাবে করবা। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। দেখো কি বলছে, এত কেজি বড় একটি বস্তু 5 মিটার উঁচু থেকে একটা প্যারেকের উপর পড়লে প্যারেকটি মাটির ভিতর 10 সেন্টিমিটার কি করছে? ঢুকে গেছে। মাটির ভিতর কতটুকু ঢুকছে? 10 সেন্টিমিটার ঢুকে গেছে। তাহলে মাটির গড় প্রতিরোধকারী বল কত? কেউ ক্যালকুলেটর দিয়ে করো না, হাতে সব ক্যালকুলেশন করো। এটা কোথায় আসছে? পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে 14, 15 এবং 16তে, তাই না? এটা কয় নম্বর প্রশ্ন? 15 নম্বর এমসিকিউ। ধরো একটা বস্তু আছে, এটা একটা প্যারেক, যদি আমি প্যারেক আঁকাইতে পারি না, ধরো এটা একটা প্যারেক, এটা একটা প্যারেক, তাই না? এটার উপর কত? এখানে একটা 5 কেজি বড় একটা বস্তু আছে, বল আছে, একটা বস্তু আছে। এইখান থেকে কতটুকু উচ্চতায় আছে? 5 মিটার উচ্চতায় আছে। এটার উপর একটা বল প্রয়োগ করছে, এই বস্তুটা এখানে এসে পড়ছে। এইখান থেকে আসার ফলে এই প্যারেকটা কোথায় ছিল? এতটুকু গভীরে ছিল। সে কতটুকু গেছে এখান থেকে? সে কত গেছে? এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এক্স মানে কত? 10 সেন্টিমিটার গেছে। সে 10 সেন্টিমিটার গেছে। আমরা এটার আনসার কত? দ্রুত বললো। কাজ শক্তির উপপাদ্য কি পড়ছি? একটা বস্তুর উপর যতটুকু কাজ হবে ঠিক সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে আমি শর্ত মতে দেখো এখানে যখন বস্তুটা পড়ছে এখান পর্যন্ত আসে কি হয়েছে? গতিশক্তির একটা পরিবর্তন হয়েছে। গতিশক্তির পরিবর্তন হয়। এই যে গতিশক্তির পরিবর্তনের ফলে এইটার একটা কাজ করার সমর্থন হবে না। এই প্যারেকটা কোথায় এসে পড়ছে? এতটুকু গভীরে চলে আসছে। কোথায় আসছে? এতটুকু গভীরে। এখন শর্তটা কি? তাহলে এইখান থেকে এইটুকু আসতে তার একটা কাজ করতে হয়েছে, সেই কাজটা কত?
ডব্লিউ। তাহলে আমি শর্ত মতে কি পাবো? শর্ত মতে আমরা কি ডব্লিউ গতিশক্তি কত? বিভব শক্তি সমান, তাহলে ইউ ইকুয়াল টু এফ এক্স। আমাদের কি এক্স পরিমাণ কত হয়েছে স্মরণ করছে। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে এম জি এইচ ইকুয়াল টু কত? এফ এক্স। এক্সটা হচ্ছে কি এই যে এখানে এই বলের কতটুকু বাধা দিছে সেই বল। আসো তাহলে আমরা কি করব বলো তো? কার মান বের করবো? এফ এর মানটা বের করবো। এফ ইকুয়াল টু এম জি এইচ বাই এক্স। বলো এম এর মান কত? 5 ইন্টু কত? 9.8 ইন্টু কত? 5 নিচে কত? 10 সেন্টিমিটার। 10 মানে কত? 100। বুঝছো? তাহলে এটাকে তুমি উল্টাই দাও। এই 5 5 কত? 25 রেখো। এটাকে উল্টাও, তাহলে তুমি কি পাবা? নিচে পাবা 10, উপরে পাবা কত? 9.8 ইন্টু কত? 100, তাই না? একটা শূন্য কেটে দাও, তাহলে 10 কে কাটলে কত পাবা? 25 ইন্টু কত? 9.8। এই 10 দ্বারা 9.8 কে গুণ করলে কত আসে? 8 আসে। তাহলে এইটাকে তুমি গুণ করে দেখো কত আসে। 25 আর হচ্ছে 98 গুণ করলে কত হয় বলো তো? দেখো 25 আর হচ্ছে 98 গুণ করো। আমি এটা হাতে ক্যালকুলেশন করি যেহেতু আমি পারি না। 9.8, তাহলে 5 আর 40, 8 দুগুণে 16 আর 4 কত? 20। এক ঘর কাটো, 5 নং 45 এর 5, 9 দুগুণে 18, 5 কত? 30। তাহলে 0 5 5 2 এত 255। কই জানি এটাই না, সরি 8 5 আর 40 2 5টা বাই 5 নং 45 23 এত আনসার হয়। কই ভুল করছি? ভুল করিনি তো। 5 আর 40 তুমি 16 আর 20 আর 20 কত? 5 নং 45, 9 দুগুণে 18 আর 4 22। ওকে, আগে তো ভুল করছি, হিসাব করতে ভুল করছি। আনসার হচ্ছে বি নাম্বারটা। বুঝছো? দেখো একটা প্রশ্ন সমাধান করতে এতটুকু সময় পাবো না, এবার ধরে ধরে ক্যালকুলেশন করা, হাতে ক্যালকুলেশন করা। তোমাদের দু একটা ম্যাথ দিবে একটু বড়, আর কয়েকটা ম্যাথ দিবে ছোট, যেটা দেখলে আনসার করতে পারো কিন্তু দেখে মনে হবে অনেক বড়। এটা মেডিকেলের প্রশ্ন, দেখে মনে হয় সহজ। হ্যাঁ, তোমাদের কাছে ক্লাস করে কি ফিল করতেছে বলো তো? বলো। মিরাজ সাহেব 20 কেজি ওজন। মিরাজ সাহেবের বর কত? 20 কেজি। তিনি 25 সেন্টিমিটারের উঁচু মোট 20টি সিঁড়ি কি করছে 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত? বলছে 10 সেকেন্ডে উঠতেছে, তাহলে তার কাজের পরিমাণটা কত? আচ্ছা আমি বুঝছি, 22 হবে না 23 হবে না, দেখছি। গ্রুপে মানুষ যুক্ত হয়েছে 180টা, সবাই ক্লাস করার জন্য পাগল। হ্যাঁ আমি রাজি। এখন ক্লাস করে মাত্র 23 জন, 22 জন, 20 জন, 18 জন। এরা বাকিরা সবাই কি টপার বলতো? আনসার কত হবে? আমরা দেখো এম জি এস, এটা হচ্ছে কাজ। এম এর মান কত? 20, 9.8 ইন্টু এস এর মানটা কত? কয়টা সিঁড়ি? 25 সেন্টিমিটারে কয়টা? 20টা। তাহলে 20 ইন্টু কত সেন্টিমিটারের? 25 সেন্টিমিটার। তাহলে কি সেন্টিমিটারকে তোমার মিটার নেওয়া লাগবে না? তাহলে 100 দ্বারা ভাগ করো। কি করবা? 100 দ্বারা ভাগ। এই জায়গায় একটা শূন্য কাটবা, এই একটা শূন্য কাটবা। তাহলে এখন আছে কত? 4 ইন্টু 9.8 ইন্টু কত? 2.5। এর সাথে গুণ করো, তুমি কি পাবা? এই 4 এর সাথে এটা গুণ করলে পাবা 10।
10 × কত 9.8। এই 9.8 গুণ করলে কত আসে? এটা আসবে কি হচ্ছে 98। এত তো দেখি তো আমি কোথাও ভুল করছি কিনা। কোথাও ভুল করছি? কত 25 সেন্টিমিটার 20 কত 100 দ্বারা ভাগ এম এম এর মান কত 20 কেজি 9.8 9.8 কত 25 20 সেন্টিমিটার নিচ্ছি। শেষ আনসার তো এটাই আছে। এই তোমাদের আনসার কত আসতেছে? আমি কোথায় ভুল করছি বলো তো? বিশ ইন্টু 25 / 100। একটা শূন্য কাটো। ও আচ্ছা, মিস্টেক এখানে হচ্ছে। আমি দশমিক ধরে দিছি। এই একটা দশমিক দেখা যাইতেছে তো। সরি সরি। এ বেটা 9.8 ইন্টু কত 25, তাহলে কত 100 ইন্টু কত 9.8। একটা শূন্য বাদ দিয়ে দিবা, 98 গুণ করবা, একটা শূন্য 89। এত চল আনসার হচ্ছে বি নাম্বার। সরি ভুলেই গেছে, এই আমি দশমিক ধরে নিছিলাম। এই যে 2.25 আমি 2.5 ধরছি, এই জন্য মিলাইতে পারতেছিলাম। এখন একটা শর্টকাট শিখ, বুঝছো? খুব সহজ একটা শর্টকাট শিখ। এ একদম সত্য কথা। ওরা ঘুরতে এসে, ঘুরে এসে দেখলো যে আহ, কোন টিচারের ক্লাস নিতেছে আর কি। বলো, এটার একটা শর্টকাট, খুব মজার একটা শর্টকাট। আমি এটা করাই দিব একদম ডিটেলসে, ম্যাথ করাই দিয়ে তারপর এটার আনসার করব। দেখো, এটা শর্টকাট, একদম শর্টকাটে করা আছে। আমি জানি এটা, আমি একটা শর্টকাট তোমাদেরকে বুঝাই। ধরো চেঞ্জ হয়ে গেল। ধরো আমি একটা বস্তুকে ফালাইলাম, এটা একটা বস্তু আছে। ভূপৃষ্ঠ থেকে আমার এই উচ্চতায় একটা বস্তু আছে। ধরো ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়। আমার প্রশ্নটা এরকম হতে পারে যে ভূমি হতে, ধরো আমি এমন একটা স্থান নিব যেখানে হতে কি গতিশক্তি বিভব শক্তি এন গুণ। এটার আনসার আমি 10 মিটার। ধরো আমি এখান থেকে একটা বস্তুটা ফালাইতেছি, এই বস্তুটা কোথায় আসলো, এইখানে আসছে, এই অবস্থানে আসছে। ধরো ভূমি হতে এখানে আমার একটা অবস্থান বলে দিল, যে এখানে শর্তটা বললো যে গতি শক্তির থেকে বিভব শক্তির কত এন গুণ। গতি শক্তি কি বিভব শক্তির এন গুণ, এইটুকু বলে দিচ্ছে। কত উচ্চতায়, এমন একটা উচ্চতা বলবো যে কত উচ্চে, ভূমি হতে কত উচ্চতায় এটা হচ্ছে এত গুণ হবে। এটা একটু নর্মালি দেখো। আমি ধরো এটা ভূমি হতে কত এক্স গুণ এক্স উচ্চতায়, ভূমি হতে এক্স উচ্চতায় কি গতিশক্তি বিভব শক্তির কত গুণ। এখন এইখানে যে পরিমাণ শক্তিটা পাবা, এখানে কি সম পরিমাণ শক্তি পাবা না, বলো তো? এই শর্তটা আসে। এইখানে আমাদের কাজটা কি, এইখানে যে শক্তিটা, এখানে শক্তি মোট শক্তিটা সমান। তা এই অবস্থানটা ধরে নিতে পারো বিভব শক্তি। বিভব শক্তি কত E1। আর গতি শক্তি কত 0, এটা লেখার দরকার না। এইখানে আসে গতি শক্তি এবং বিভব শক্তি আছে। তাহলে আমি দেখো এই অবস্থানে কি শর্ত মতে, শর্ত মতে এখানে গতিশক্তি কত এন গুণ না, তাহলে ই প্লাস ইউ, এখানে বিভব শক্তি আছে না ইউ, ইকুয়াল টু এই গতিশক্তির সমান বিভব শক্তির সমান। তাহলে নর্মাল কেস চিন্তা করো। তাহলে আমি এখানে শর্তটা বলে দিচ্ছে ভূমি হতে কত এক্স উচ্চতায়, ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ এন গুণ। তাহলে এখানে দেখো, তাহলে গতিশক্তিটার কি এন ইউ প্লাস এখানে তো ইউ আসবে।
তাহলে কত আসবে বলো তো? এখানে আসবে কি হচ্ছে, এখানে হচ্ছে u1। এখন আমি ধরো তো এই অবস্থায় x উচ্চতায় বিভব শক্তিটা কত, আমরা x উচ্চতায় বিভব শক্তি u ইকুয়াল টু কত, m g x, তাই না? এখানে বসাও, তাহলে তুমি কি পাবা এখান থেকে, এখানে তুমি পাবা কি হচ্ছে, এটা আমরা এখানে বসাইতে পারি। তাহলে আমরা নর্মাল কেস আসবে m g x প্লাস n ইন্টু m g x ইকুয়াল, এইটার ক্ষেত্রে আসো, এটা কতটুকু উচ্চতায় আছে, এই উচ্চতায় আছে না, এই উচ্চতায় কত m g x। তাহলে দেখো উভয় পাশে দেখো সবগুলা থেকে m g কমন যায় না, এইখানেও m g যায়, এখানেও m g যায়, তাহলে কমন নিতে পারো, তাই না? আসো আমরা এখান থেকে m g x কমন নিতে পারি, m g x কমন ইন্টু কত, 1 প্লাস এর n ইন্টু 1 প্লাস এর n ইন্টু কত, mg h। mg কাট, আমরা বের করবো কার মান, x এর মানটা বের করবো। তাহলে আমরা x ইকুয়াল কত আসবে, h ডিভাইডেড বাই 1 প্লাস এর n। তাহলে আমরা এটা বলতে পারি x ইকুয়াল টু কত, h ডিভাইডেড বাই n প্লাস এর 1। তো তুমি যদি ম্যাথমেটিক্যালি হিসাব করো এভাবে করবা, আর শর্টকাটে করলে এভাবে করবা। তাহলে এইটা আছে শর্টকাট। এখন আসো এমসিকিউটা সলভ করি। কি বলছে দেখো, 30 মিটার উচ্চতা থেকে, কতটুকু উচ্চতা থেকে ফালাইছো, এইখান থেকে ফালাইছো 30 মিটার উচ্চতা, এস এর মানটা কত, 30 মিটার। কি বলছে, একটি বলকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, ধরো আমি ধরো এই উচ্চতায়, কতটুকু উচ্চতায়, ভূমি হতে এক্স উচ্চতায়, গতি শক্তিটা বিভব শক্তির কত, দ্বিগুণ 2u, এতটুকু। তাহলে এন এর মানটা কত বলো তো, এন এর মান হচ্ছে 2। তাহলে এখন শর্ট তো হিসাবে আমরা এক্স এর মান কত পাবো, এক্স কত 30 ডিভাইডেড বাই 2 প্লাস এর কত 1। তাহলে এখানে কাটাকাটি করো, তাহলে 30 ডিভাইডেড বাই কত 3, কাটাকাটি করলে আসে 10 মিটার। বুঝছো, আরো 3 জন কমে গেছে, তাহলে আনসার কত হবে 10 মিটার। পরেরটা আসো, এটা বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, আরেকজন কমছে, আরেকজন কমছে, বলো 3 কেজি বস্তুর ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায়, 3 কেজি বরের বস্তু ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় উঠানো হলে বস্তুটির কি শক্তি কত। সবাই আবার ক্লাসে শেয়ার করে তো। বুঝছো, অনেক অনেকে ফার্স্ট আনসার করছো। চলো আমরা এটা বের করে ফেলি, কত বলছে এম জি 20 মিটার উচ্চতা, ডব্লিউ ইকুয়াল টু কত, এম জি এইচ, এম এর মান কত 3 ইন্টু কত 9.8 ইন্টু কত 20। তাহলে এখানে কত, একটা 3 × 6 হবে, আর এটা হচ্ছে 9.8। আমি কি করছি এতটুকু লিখলাম, তাহলে গুণ করো, 6 আর 48, 6টা কত 48 এর 8, 6 × 54 4 কত 58, 5 এত। দেখো সবগুলো হাতে ক্যালকুলেশন করা যায়। দেখো যারা যারা সংসারে সময় দিতে যায়, ক্লাসে সময় দিতে পারতেছে না, ওরা হচ্ছে এই কয়দিন পরে যাক, ওদের সংসার এমনিতেই ভেঙে যাবে, অ্যাডমিশনটা যাক, পরে দেখবে ওদের সংসার এমনিতেই ভেঙে যাবে। আমি কত মেয়ে দেখলাম, কত দেখলাম, স্টুডেন্ট দেখলাম, আমি নিজে যেহেতু আমি অনেক সিনিয়র হয়ে গেছি, তো তোমাদের থেকে দেখতে বলে মনে হয় এসএসসি 20 ব্যাচ।
তার মানে তোমরা হচ্ছে 24 ব্যাচ, তাহলে বলা যায় তোমাদের থেকে 4 ব্যাচ সিনিয়র, তাই না? যারা এদের এই সময়টায় সংসারের সময় দিতে যায় না, তাদের সময় এমনিতেই চলে যায়, পরে পরে কোথাও চান্স হয় না, পরে ফ্যামিলি থেকেও দেয় প্রেশার যে তোর কাছে এতগুলো খরচ করলাম, এত কিছু করলাম, তুই আমার কোনো লাভবান কিছু দিতে পারলি না। তো তোর অনেক অনেক রকম কথা বলে। এই যে আজকে আমি আমার এক ফ্রেন্ড লিস্টে একটা মেয়ে দেখলাম, আমার মায়ে বলছে, মা না বাবা, যে বলছে কি হচ্ছে যে তুই চান্স পাই না, তুই আমার কাছে মরা, তোরা হচ্ছে আমার কাছে মরা, এরকম একটা পোস্ট দেখছি। তো তুমি যদি চান্স না পাও, বাস্তবতা যে কতটা বড় কঠিন, সেটা যখন চান্স না পাবা বা কোথাও জায়গায় পড়তে না পারবা তখন বুঝবা। একটা পাবলিক ইউনিভার্সিটি বা একটা নর্মাল কোন একটা ইউনিভার্সিটি যদি পড়ো, তারপরে তোমার একটা দাম থাকবে। তুমি যদি কোথাও চান্স না পাও, তোমাকে পরিবেশটা যে আছে, এই পরিবেশটাকে তো দূরে বেছে মেরে আলাদা, এত পরিমাণ ডিপ্রেশন তোমাকে দিবে, যেটা তো তুমি কল্পনা করতে পারবে না। আসো, দেখো এটা খুলনা বিশ্ববিদ্যালয় আসছে। কি বলছে? 60 কেজি বড় একটি জৈনিক ব্যক্তি 20 মিনিটে এত মিটার উঁচু চূড়ায় আরোহণ করে, তাহলে বিভব শক্তি কত? নর্মালি এই জিনিসগুলা সবচেয়ে বাজে একটা এফেক্ট যারা এই কাজগুলা করে। অ্যাডমিশন টাইমে পড়াটা হচ্ছে মূল ফ্যাক্টর। যারা অ্যাডমিশন টাইমে প্রেম প্রীতি করে না, এদের প্রেম প্রীতি অ্যাডমিশনের পরে এমনিতেই বেড়ে যায়। দেখো কতগুলো আছে, অনেকে আছে অ্যাডমিশন টাইমে প্রেম করে। যদি আমিও করছিলাম অ্যাডমিশনের সিজনে এসে একটা প্রেম করছিলাম, ও টাকা দিয়ে দিছে। দেখ, 60 কেজি বড়ের জৈনিক ব্যক্তি 20 মিনিট 100 মিটার উঁচু চূড়ায় আরোহণ করেন, তাহলে বিভব শক্তিটা কত? এটার আনসারটা কত হবে বলো তো? এটা খুলনাতে আসছে, কালকে মনে হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তাই না? কেউ তো খুলনাতে পরীক্ষা দিতে পারে, তাহলে কে ইকুয়াল টু, আমরা ইকুয়াল টু কত? এম জি এস। ইকুয়াল টু কত? এম জি এস। এখন ধরো আমার এম এর মানটা কত? কয়টা বাজে? 10:30 বাজে না? 11টা বাজে না? নাকি 10টা বাজে, কোনটা? 11টা বাজে। তাহলে তোমাদের দু- দুনিয়াটা এরকম শেখা, শেখা মানুষকেই দেয়, বুঝছো? আমি ফেসবুকে কথাবার্তা বলতাম তখন করোনার টাইমে, তো করোনার টাইমে শেখাটাকে খাওয়া একটা সিম্পল বিষয়, বাধ্যম। ওই পরের থেকে আর মেয়েদের বিশ্বাস নেই, মেয়ে মানুষটা হচ্ছে বেদল্য, বুঝছো? দেখো এখন কত, 60 কেজি, জির মান কত? 9.8, কত উঁচু? 180। 180। তো তুমি এটা কি করো, এই শূন্যটাকে বাড়াই দাও ওই পাশে, তাহলে কত? 6 × 9 8 ইন্টু কত? 180। তো তোমার কাজ এই পাশে একটা শূন্য রাইখা দেওয়া। 6 আটা কত? সরি, আচ্ছা এখানে 180 কে 80 রাখো, কত? 6 48, 48 8, 6 9 54, আর কত? 588 ইন্টু কত? 180। তো এটাকে তুমি ক্যালকুলেশন করবা, তোমার কাজ এখানে জিরোটা বসায় রাখো। তারপরে আসো, কত? 5 8 8, কত আসবে? 180। কত? 8 64 4, 64 আর 6 কত? 70 শূন্য, 5 40, 40 আর 7 কত? 77, ওই 47। এক ঘর কাটো। 5 8 8, 4 5 5, 12 13। আবার ভুল করছি? কোথায় ভুল করলাম? শূন্য, 5 8 64, 64। ওই বেটা, এত ভুল হইলে হইব? দেখো 8 64 4, 8 64 আর 6 কত? 70 শূন্য, 5 40 আর কত?
47, এক ঘর কাটো, 8, 8, 5, 8, 8, 5। তাহলে এটা কাটাকাটি করো, কত আসে? 4, 8, 5 and 10, 10। তাহলে কত আসবে? 10584। তাহলে এখন দেখো সাইন্টিফিকলি আছে 10.2, এই পাশে দশমিক দিচ্ছে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে কত আসবে? 10.584 ইন্টু কত? 10⁴ না বলবে এটা কুলম দিছে কেন, তাই চল, এটা আনসার। দেখো তুমি করে পারলে অনেকে আছে করতে পারো, এই হ্যান্ড ক্যালকুলেশন গুলো অনেক সমস্যা। মেডিকেলের প্রশ্ন অনেকবার আসে, তোমাদের এই ক্লাসটা মানে আবার নিতে হবে, একটু পরে আবার নিবে, যাও 1 ঘন্টা পরে আবার নিব। আমার মোবাইলে চার্জ শেষ, মাত্র 8 বা 9% মতো চার্জ আছে। ধরো আমার কাছে 2 কেজি বড় একটি বস্তু 10 মিটার উঁচু থেকে পড়ল, ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত? ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে, ধরো আমরা এখান থেকে একটা বস্তু পড়তেছি, কতটুকু উচ্চতা থেকে? এই 10 মিটার উচ্চতা থেকে। যখন এই ভূমিতে স্পর্শ করবে, একদম কাছাকাছি আসবে, বুঝছো? এই বস্তুটা একদম ভূমির স্পর্শ করতেছে, একদম স্পর্শ তল বরাবর, তখন কি হবে? এই ভূমিকে স্পর্শ করবে, এখানে যে পরিমাণ শক্তি থাকবে ঠিক এখানে শক্তিটা সমান হবে। তাহলে এখানে আমরা, এখানে কি বিভব শক্তি শূন্য থেকে গতিশক্তি সর্বোচ্চ থাকে, তার মানে এখানে গতিশক্তি কে ইকুয়াল টু ইউ লিখতে পারবো। গতিশক্তি কে ইকুয়াল টু ইউ, আমরা ইউ সমান কত? mg s, m এর মান কত? 2 কেজি ইন্টু জির মান কত? 10, 9.8, জি কত? এস কত? 10। তাহলে কত আসবে? 2 ইন্টু 9, গুণ করো, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 19, 196। মারিয়া আক্তার, সাবিফিন নাকি নাম? এটা তো একটু আগে বলা, তাই না? অনেকবার আসছে। এটা আনসার তোমরা নিজেরা করো, দ্রুত করবে। কত আসছে? 30 মিটার উচ্চতায় থেকে একটি বস্তু বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এটা তো আমরা জানি। এক্স উচ্চতায় ধরো, এক্স ইকুয়াল টু কত? এস ডিভাইডেড বাই এম প্লাস এম 1, কত গুণ বলছে? দ্বিগুণ হবে। তাহলে এস এর মান কত? 30 ডিভাইডেড বাই কত? 3, কত আসবে? 10 মিটার। এটা একটু আগে বলা, অনেকবার আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা চুয়েটে। যারা পারো তাদের কাছে খুব মজা লাগে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামে আসছে, 2 জায়গায় আসছে। দেখো কি বলছে, একটা জিনিস তোমাদেরকে বলি, এই কাজটা কেউ করো না, বুঝছো? শর্টকাট শিখো না। তুমি শর্টকাট শিখলা, তোমার শর্টকাট কখনো কাজে দিবে না। তুমি একটা জিনিস খুব ভালো করে বুঝে বুঝে করো, ওইটা তুমি সহজেই পাবা। কিন্তু শর্টকাট যদি তুমি একবার বুঝে যাও, ওটা তোমার মনে করতে করতে অনেক প্যারা যাবে। আমি একটু আগে একটা শর্টকাট দিয়ে মিলাইতে গেছিলাম, তখন আমার মাথায় কাজ করা বাকি, ওইটা আমি করাবো সামনে। দেখো দেখো চিত্রে দেখানো পথে
কি বলছে, এত ওজনের একটি পাথর অভিকর্ষ ক্ষেত্রে পি বিন্দুতে থেকে আর বিন্দুতে স্থানান্তর করা যায়। কোথা থেকে? এই পি বিন্দু থেকে আর বিন্দুতে স্থানান্তর করা হয়েছে। কোথায় থেকে নিচে দেখো, পি থেকে প্রথম কিউতে নিচে, কিউ থেকে পরে আর 40 মিটার নিচে কত, 38। আনসার কতটুকু? পাথরটির স্থিতি শক্তি কত? স্থিতি শক্তি মানে কি, বিয়োগ শক্তি। এটা আছে কোথায়? ঢাকাতে আছে 13-14, চট্টগ্রামে আছে 10-11। মেহরুন নেসা বলছে 120। আনসার ঠিক আছে। আমরা একটু দেখি, এখানে আমরা কি জানি, এইখান থেকে এইটুকুর উচ্চতা কত? এইটুকুর উচ্চতা 30 মিটার। আমরা ডব্লিউ ইকুয়াল টু কত, এমজি এস। এমজি ওজন বলে দিচ্ছে কত, 4। এস কত বলছে, 30। তাহলে কত হবে, 120 জুল। এখন ধরো তো, আমি এর আগে একটা এমসিকিউ পড়েছিলাম না, ভূমির সমান্তরাল গেছে, এখন কিউ থেকে আর বিন্দুতে কতটুকু কাজ হয়েছে একটু বলো তো। একটা বস্তুকে আমি কিউ থেকে আর বিন্দুতে নিয়েছি, কতটুকু কাজ হয়েছে? বলো, কিউ থেকে আমি আর বিন্দুতে নিয়েছি, তাহলে কাজ কতটুকু হয়েছে? এই বস্তুটাকে কিউ বিন্দু থেকে আর বিন্দুতে নিচ্ছি, অভিকর্ষ বল দ্বারা কাজ কত বা স্থিতি শক্তিটা কত? কাজটা হচ্ছে 0। কারণ কি, এটা ভূমির সমান্তরাল। এই কিউ আর পথে কাজ হচ্ছে কত, কাজ 0। তাহলে এখন টোটাল কাজ কত? তাহলে টোটাল কাজ কত, 120 প্লাস 0, তাহলে কত আসবে, 120 জুল। নাম্বার। আসসালামু আলাইকুম ভাইয়া, প্লিজ অ্যাড মি। কমেন্ট করার, মেসেজ করার, কমেন্ট করা। আমি কালকে থেকে বুঝছো তোমাদেরকে অ্যাড করতে করতে আমার জীবনটা হারালো। 2টা পোস্ট করছি, 2টা পোস্টে প্রায় হচ্ছে 600 প্লাস কমেন্ট করছে, বুঝছো, 600 প্লাস হয়ে গেছে 2টা পোস্টে। এতগুলো যুক্ত করছি, 170টা, আরো অনেকগুলো কমেন্ট করে রাখছে। এরা মেসেজ দিলে যুক্ত করবো, একা একা যুক্ত করা সম্ভব না তো, কারণ কেউ নাই যুক্ত করার মতো। তো ক্লাসে এসে দেখি ক্লাসে কেউ নাই, বুঝছো, এটা সবচেয়ে খারাপ লাগে। এটা একটা মজার একটা এমসিকিউ। তোমাদেরকে ক্লাস করে কার কাছে খারাপ লাগতেছে বলো তো? তোমরা কি শিখতেছো কিছু? মানে নর্মালি আগে দেখো শিখতেছো কিছু কিনা, সেটা হচ্ছে কথা। তুমি যদি ক্লাসে শিখতে পারো অবশ্যই কমেন্ট করো। দেখো, 10 মিটার উঁচু থেকে 100 গ্রাম বড় একটি বলকে ফেলে দিল, কত, 100 গ্রাম বড় একটি বলকে ফেলে দিলে যদি সেটি পুনরায় 8 মিটার উঁচুতে উঠে যায়, তবে কি পরিমাণ শক্তি ক্ষয় হয়? এটাকে একবার বল আছে, একটু চিন্তা করো, তোমরা অনেক সময় ক্রিকেট বল খেলো না, এখানে একটা বল আছে, এই বলটা ভূমি থেকে কত মিটার উঁচুতে আছে, 10 মিটার উঁচুতে আসছে। এই বলটা একবার এইখানে আসছে, এখানে পড়ছে, এখানে পড়ার পরে বলটা কি করছে, আবার কোথায় আসছে, এতটুকু উচ্চতায় আসছে, কত মিটার, 8 মিটার উচ্চতায় গেছে। এখন এখান থেকে বলটা পড়ে যখন 8 মিটার উচ্চতায় গেছে, এইখান থেকে তার শক্তির কতটুকু পার্থক্য হয়েছে, এই যে শক্তির পার্থক্যটুকু বের করতে হবে। আরে ভাইয়া, ক্লাস কখন হবে একটু বলে দিলে আগে বলতে পারবো। তুমি মেসেঞ্জার গ্রুপে এড আছো? মেসেঞ্জার গ্রুপে তো বলে দিই, আমি তো মেসেঞ্জার গ্রুপে বলে দিচ্ছি। দেখো, আমি তোমাদের ক্লাস শুরুই করছি আজকে, সত্য কথা বলতে। হচ্ছে ক্লাস শুরু করার মেন কারণ হচ্ছে দেখলাম অনেকে জিএসটি তে চান্স পায়, এগ্রি গুচ্ছতে চান্স পায় না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিজিক্সে আর ম্যাথে। তো ভাবলাম যে কয়দিন সময় আছে, মোটামুটি 20 দিনের মতো সময় আছে, যদি চাও 20 দিন অনেক সময়, 20 দিন ভালো করে পড়লে, ভালো করে ক্লাস নিলে, ভালো করে বুঝে পড়লে তুমি সহজে চান্স পেতে পারো। ফিজিক্সে 15 মার্ক অনায়াসে আনসার করতে পারো, নর্মাল চিন্তা করলে। দেখো, তাহলে এখন আসো, আমাদের প্রথম কাজ হচ্ছে 10 মিটারের জন্য বিভব শক্তি। আমরা শক্তি কি, ক্ষয় শক্তি, ক্ষয় শক্তিটা বের করবো। তাহলে আমরা সম্পূর্ণ শক্তিটা কত, এমজিএস, এমজিএস। আর কতটুক পরে ক্ষয় হয়েছে, কতটুক নিচের থেকে উপরে নিয়ে গেছে, এক্স পরিমাণ, কত, এমজি এক্স পরিমাণ। তাহলে দেখো, এমজি কমন নাও, কত, এক্স এর মান কত, 10 মাইনাসের কত, 8। এম এর মান কত বলো তো, 100 এটাকে কেজিতে নিবা, 1000 দ্বারা ভাগ, ইন্টু 9.8, ইন্টু কত,
এই একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, আরেকটা শূন্য কাটো, আরেকটা শূন্য কাটো। এটাকে তুমি ভাগ করো, তুমি এটাকে ভাগ করলে তোমার আরেকটা শূন্য বাড়বে, তাহলে কত হবে? সেটা হচ্ছে 0.98 ইন্টু কত? তো তুমি এটা গুণ করো, 9 × 18, 1.96 এত, বুঝছো? 1.96 জুল। এটাকে গুণ করো, 9 × 2 কত? 18, 8 × 2 কত? 16, 9 × 18 কত? 19, 19 আর 9, কল করে এই পাশে দশমিক, একটা এক গড়, এক গড় দুই গড়, তাই না? এক গড় দুই গড়, এই যে দশমিক, এক গড় এই পাশে ডান পাশ থেকে, এক গড় এই পাশে দশমিক, তাহলে আনসার হচ্ছে ডি। তোমরা খাতায় লিখতেছো কে কি? তোমরা এই প্রশ্নগুলো খাতায় করতেছো কে কি? আচ্ছা, এটা বলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। বুঝছো, তোমাদের ক্লাস আর সর্বোচ্চ 5 মিনিট দিতে পাবো, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট। মোবাইলে চার্জ কম, চার্জ হচ্ছে 5%। দেখো, এটা বলছে ভূমি থেকে কত, 50, কত বলছে? 50 কেজি। মাইক্রোফোনের চার্জ শেষ, মোবাইলের চার্জ শেষ, বন্ধ হয়ে যাবে যে কোনো টাইম।
ওকে, দেখো আর 3% চার্জ আছে, যখন বন্ধ হয়ে যাবে তখন ক্লাস শেষ। যাও, কি বলছে দেখো। বলছে 20 মিটার উচ্চতা থেকে একটি বস্তু বিনা বাধায় পড়তে দিলে কোথায় ইহার গতিশক্তি বিভব শক্তির সমান? শর্তটা কি? ধরুন আমরা এখান থেকে একটা বস্তু পড়তে দিই, আনসার কর দ্রুত। এই বস্তুটা ভূমি হতে কতটুকু উচ্চতায়? এই এক্স উচ্চতায়। কতটুকু উচ্চতায়? এক্স উচ্চতায়। গতিশক্তি বিভব শক্তির সমান। তাহলে বলতো গতিশক্তি বিভব শক্তির কত গুণ? এন গুণ। গতিশক্তি বিভব শক্তির কত? এন এর মানটা কত? এন এর মান হচ্ছে 1। তাহলে আমরা কত পাবো? আনসার কত হবে? এক্স ইকুয়াল টু, আরে যেই চ্যাপ্টার পড়াবো ওই চ্যাপ্টার সব পড়ে দেবে একদম একদম এ টু জেড। আর যদি কারো বেশি গুরুত্বপূর্ণ থাকে, আমার ইউটিউবে ওইটার ক্লাস দেওয়া আছে, স্মার্ট বুটে না, হচ্ছে নর্মাল বুটে, ওইখান থেকে করতে পারি। তাহলে এক্স এর মানটা কত বাবা? 20 ডিভাইডেড বাই 1 প্লাস এর 1। এটার আনসার এখনো কেউ করো নাই, তাহলে কত হবে? তাহলে 20 ডিভাইডেড বাই 2, তাহলে আসবে 10 মিটার। জাহাঙ্গীরনগর প্রশ্ন তো সহজ করে। এটা তোমরা বাসায় করবা, এটা বাসায় করবা। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। কত গুণ বলছে? 5 গুণ। গতিশক্তি বিভব শক্তির 5 গুণ। তাহলে আমরা কত? এক্স ইকুয়াল টু, এটার আনসার কত বলতো? 6, তাই না? তাহলে কত হবে? 10 মিটার। শর্টকাটে করে দিচ্ছি। এটাও রাজশাহীতে আসছে। হ্যাঁ, আচ্ছা তোমাদের কয়টা বাজে? 12টা বাজে না 11টা? কি বলছে? 5 কেজি বড় একটি বস্তু একটি বলকে উপর থেকে ছেড়ে দিলে মাটিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তের গতিশক্তি এত হলে বস্তুটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছে? এম জি এইচ ইকুয়াল টু কত? 980। তাহলে এখন দেখো এই পাশে যাও, এইচ ইকুয়াল টু 980 ডিভাইডেড বাই এম কত? 5, জি কত? 9.8। বুঝছো? উপরে নিচে আমি কি করবো? 10 দ্বারা গুণ করবো। তাহলে 980 ইন্টু 10, নিচে কত আসবে? 5 ইন্টু কত? 980। এটাকে ভাগ করো 2, এটাকে ভাগ করো 1, 10। তাহলে কত? 10 ইন্টু কত? 2, তাহলে কত হবে? 20 মিটার। বুঝছো? এটা হচ্ছে 20 মিটার। এটাও সেম, এটা আসছে। আচ্ছা শেষ করে দিই, হ্যাঁ দেখি। 2% চার্জ আছে, যদি দেখো 84 নাম্বার স্লাইডে আছে, আরো কাজ ক্ষমতা শক্তি শেষ করতে গেলে 215টা, আর কয়টা স্লাইড বাকি? দুইশো 15, 184, 1 3। এখন 31টা স্লাইড বাকি। 31টা স্লাইড চেষ্টা করব, যদি তোমরা থাকো হচ্ছে 12টা শুরু করবো। হ্যাঁ 12টা রাত। তো বাই বাই, টাটা। এন্ড কেমন হয়েছে ক্লাসটা? অবশ্যই খুব সুন্দর একটা রিভিউ দিয়ে দিও। আর আমার গ্রুপে যারা অ্যাড হও নাই, ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যায়। ওকে, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।